আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মাসাব চট করে ঋতুপর্ণাকে বুকের সাথে জড়িয়ে নিল। সে যতই মুখে বলুক কষ্ট পাবে না, কিন্তু কষ্ট যে তার হচ্ছে কতটা সেটা মাসাব জানে। ঋতুপর্ণা তার আপুকে কতটা ভালোবাসে তা মাসাব দেখেছে, অথচ আপু তার মূল্য বুঝলো না, হয়তো কখনো বুঝবেও না জীবনে। তবে তাতে তো আর তাদের বাকি জীবন থেমে থাকবে না, এগিয়ে যাবে। কিছুক্ষণ পর মাসাব জড়িয়ে ধরার অবস্থায় ঋতুপর্ণাকে জিজ্ঞেস করে, কাঁদতে চাও? না। কাঁদতে ইচ্ছে করলে কেঁদে নিতে পারো। না, আমি কাঁদবো না। ঋতুপর্ণা ধরা গলায় বলল। তারপর মাসাব বলল, পৃথিবীতে কত মানুষ, সবারই কি তোমাকে ভালোবাসতে হবে? তুমি তোমার আশেপাশে তাকিয়ে দেখো, অগণিত মানুষ তোমাকে ভালোবাসে। তুমি তাদের ভালোবাসার মূল্য দাও, দেখবে জীবন সুন্দর হবে। মাসাবের কথাই ঋতুপর্ণা জিজ্ঞেস করলো, অন্যদের ভালোবাসার মূল্য দিব নাকি আপনার? তোমার ইচ্ছে। তারপর আবারও বলল, কোন এক মাতাল সুরে বাঁধিব তোমারে, যেন ছেড়ে যেতে না পারো কভু আমারে। যদি ছেড়ে চলে যাই? তাহলে জেনে রেখো, এই আমি আর নেই। মাসাবের কথাটা শোনার সাথে সাথে ঋতুপর্ণা তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। মাসাবের এমন মনে হলো ঋতুপর্ণা শক্ত করে জড়িয়ে ধরার মানে হলো আমি কোথাও যাব না ছেড়ে। পরের দিন ঋতুপর্ণা কলেজে বসেছিল, তখন সেখানে মায়া আসে এবং ঋতুপর্ণার কাছে পূর্বের দিনের জন্য ক্ষমা চায়। ঋতুপর্ণা তেমন কোনো কথা আগায় না, মায়াই বলে, সরি ঋতুপর্ণা, আই এম এক্সট্রিমলি সরি। আমি জানতাম না তুমি বিবাহিত। ইটস ওকে আপু, আমি কিছু মনে করিনি। তোমার হাজব্যান্ড তোমাকে দিয়ে যেত, কিন্তু আমি বুঝতে পারিনি ওটা তোমার হাজব্যান্ড। আমি ভেবেছিলাম তোমার বড় ভাইয়ের মতো কিছু হবে। এতক্ষণ ঋতুপর্ণার মাথা ঠান্ডা থাকলেও মায়ের কথার ধরনে তা বদলে গরম হয়ে গেল। ঋতুপর্ণা একটু কটকটে ভাবেই মায়ের সাথে কথা বললে ভুল হবে না, এভাবে ঋতুপর্ণা আগে বোধহয় কারোর সাথে কথা বলেনি। ঋতুপর্ণা অতি রুক্ষ কণ্ঠে বলল, তোমার ভাইও তো রেগুলার তোমাকে কলেজে ড্রপ করে দিয়ে যায়। কই, আমি তো কখনো তোমার ভাইকে তোমার হাজবেন্ড ভাবিনি। তাহলে তুমি কেন আমার হাজবেন্ডকে আমার ভাই ভাবতে গেলে? আমাদের দুজনকে কোন অ্যাঙ্গেল থেকে তোমার ভাই বোন লাগে? যত সব নাফরমানি চিন্তা ভাবনা। আমাকে কখনো জিজ্ঞেস করেছো এ ব্যাপারে? আমার তো এখন মনে হচ্ছে আমাকে সব জায়গায় ঢাক পিটিয়ে বলে বেড়াতে হবে যে আমি বিবাহিত আর আমার হাজবেন্ড মিস্টার মাশরাফ এহসান। কথাটা বলে ঋতুপর্ণা অনেকক্ষণ থেমেছে, তবে রাগ এখনো কমেনি। তার কিছুক্ষণ পর ঋতুপর্ণা একটু শান্ত হলো। মায়ের আবারও সরি বলে। তারপর ঋতুপর্ণা একেবারে শীতল মূর্তি ধারণ করে জিজ্ঞাসা করে, মায়া আপু? ঋতুপর্ণা বলো। আমার আপু কেমন আছে? বড় ভাবি? হ্যাঁ। ভালো আছো? তোমাকে যে আরেকবার দেখতে যেতে বলবো সে মুখ আমার আর নেই। তবে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। করো। বড় ভাবি কি তোমার আপন বোন? জি। আরেকটা কথা জিজ্ঞেস করি। করো। তোমাদের দুজনের মাঝে কি কোনো সমস্যা আছে? মানে তোমাদের কখনো একসাথে দেখিনি। পরিবার থেকে যাই হোক, বনে বনে তো আর কিছু থাকতে পারে না। আবার বড় ভাবিও কখনো বলেনি যে এ শহরে তার ছোট বোনও আছে। ভাবি তো বলেনি কখনো যে তার কোনো ছোট বোনই আছে। মায়ের কথা শুনে ঋতুপর্ণা বেশ আহত হলো। তারই আপন বড় বোন কখনো স্বীকার করে না তার ছোট বোন আছে। ঋতুপর্ণাকে সে কখনো নিজের বোন বলেও পরিচয় করিয়ে দেয় না। ঋতুপর্ণার জন্মের সময় তার মা মারা যায়, এতে কি তার কষ্ট হয় না? তার বড় বোন তো তাও জন্মের পর কিছু বছর মায়ের আদর পেয়েছে, ঋতুপর্ণা তো তাও পায়নি। জন্মের সময় যদি মা মারা যায়, তাহলে সেই দোষ কি সন্তানের হয়? ঋতুপর্ণা এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না। তার বোন কি পারত না মায়ের শেষ স্মৃতিচিহ্ন হিসেবে ঋতুপর্ণাকে আঁকড়ে ধরে বাঁচতে? জীবন তো একটাই, কি হবে মনে এত ক্ষোভ রাগ পুষে রেখে? ঋতুপর্ণার কপাল ভালো ছিল, তাই সে দ্বিতীয়বার মা পেয়েছে। তার বড় বোনও যদি তারই মতো সৎমাকে আপন করে নিয়ে সৎমায়ের কাছে আদর চাইতো, তাহলে সে কি দিত না? সে তো দেখেছে বড় বোনকে নিয়ে কোনো ঝামেলা হলে সৎমাকে আড়ালে কাঁদতে, নিশ্চয়ই কোনো কারণে কষ্ট পেত। তা কখনোই ঋতুপর্ণা বুঝতে পারেনি। ঋতুপর্ণার ভাবনার মাঝে মায়া আবার জিজ্ঞেস করলো, বলবে না? তেমন কিছু না আপু, একটা কারণে আপু আমাকে পছন্দ করে না। তাই সেই কারণটা তোমার না জানলেও কোনো ক্ষতি নেই। তবে যদি তেমন বেশি জানতে ইচ্ছে করে তাহলে আপুর কাছে জিজ্ঞেস করবে। না হয় আমাদের গ্রামে যখন যাবে তখন বাড়ির কাউকে জিজ্ঞেস করো, বলবে।
মায়া নীরব। ঋতুপর্ণা এবার প্রশ্ন করলো, আমার পরিবারের মাঝে কি হয়েছে? তোমাদের পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। ভাই আর ভাবি তো লাভ ম্যারেজ করেছে। বিয়ের সময় তোমার বাবা দাদু থাকলেও পরে তারা আর কোনো যোগাযোগ রাখেনি, ভাবিও আর রাখার চেষ্টা করেনি। সম্পর্ক নেই কথাটা শুনে ঋতুপর্ণার বুকটা ধপ করে উঠল। তার আপু মা মারা যাওয়ার পর থেকে আর কখনো হাসেনি, এখন পরিবারও তাকে পর করে দিল। এমনিতে তার বোন একটু জেদি বদমেজাজি, সে নিশ্চয়ই কখনো তাদের সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করবে না। ঋতুপর্ণাকেই কিছু একটা করতে হবে। ঋতুপর্ণা আরও ভাবলো সে আজ বাড়ি গিয়েই ফোনে সপিকে বোঝাবে সম্পর্ক মেনে নেওয়ার কথা। এক জীবনে নানা সম্পর্কে সে এত বিরহ দেখে জীবনে বাঁচতে পারবে না। তারপর মায়ের দিকে তাকিয়ে পড়ল, তারপর দুজনেই কিছুক্ষণ নীরব থাকলো। তারপর মায়া হাসি দিয়ে চলে যেতে নিলেই ঋতুপর্ণা পেছন থেকে পড়ল, আপুর খেয়াল রেখো। ঋতুপর্ণার কথাই মায়া পেছন ফিরে হেসে দিয়ে পড়ল। আচ্ছা, রাখবো। প্রতি উত্তরে ঋতুপর্ণাও একটু হাসলো। আমাদের সমাজেও এমন কিছু ভ্রান্ত ধারণা রয়েছে যাকে আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত, তবে তা না দেখে সবাই আপন মানুষকে ভুল বুঝে কষ্ট পায়, অথচ কখনো বুঝতে চেষ্টা করে না যে অপর পক্ষের মানুষটাও কষ্ট পেতে পারে। সমবয়সী ভাই বোনেরা হয় একে অপরের পরিপূরক। একজনের কোনো সমস্যা হলে অন্যজন ঝাঁপিয়ে পড়ে, বিপদে তারা একে অপরের ঢাল হয়ে দাঁড়ায়। তেমনি কাছে থাকলেও মারামারি দুষ্টামি এসব লেগে থাকে। এতে মা বাবার উচিত সন্তানদের বকাবকি না করে ভালোভাবে বোঝানো। কিন্তু কিছু মা বাবা আছে চটি গিয়ে সংসারে অশান্তির সৃষ্টি করে। আবার কোনো জায়গায় দেখা যায় বাবা মা ছেলে সন্তানকে বা পরিবারের বড় সন্তানকে বা ছোট সন্তানকে অন্যদের থেকে আলাদা করে দেখে। এতে অন্যজনের মনে নেতিবাচক প্রভাব ফেলে। আবার কখনো সক্ষণ বাবা মা পর্যন্ত অর্থের প্রভাবে দুজন সন্তানের মধ্যে একজনকে বিয়ে অথবা কোনো কাজে করিয়ে দেয়। অতঃপর যখন তাদের দূরের সন্তানের জন্য কষ্ট হয় তখন তারা কাছের সন্তানকে কষ্ট দেয়, কষ্ট দিয়ে নানা রকম কথাও বলে। এই যেমন ধরো, তোর জন্য আমার মেয়ে বা ছেলেকে আমি দূরে রেখেছি, তুই না থাকলে আমার কলিজার টুকরো আমার কাছ থেকে দূরে যেত না। এমনই সব শোনা যায় আশপাশে। তবে যদি তার এমন না ভেবে এমন ভাবতো যে আমার এক সন্তান এখন আমার কাছে আছে, এটাই তো আমার কলিজার টুকরো, আমার নারী ছেঁড়া ধন, কিন্তু তারা এমন ভাবে না। তখন সেই কাছের সন্তান চেষ্টা করে দূরে চলে যাওয়ার, দূরে গিয়ে মা বাবার আদর ভালোবাসা পাবার। এভাবে বাবা মা দুজনকেই হারায়। আবার কিছু অপরিপক্ক মস্তিষ্কের মানুষ মায়ের মৃত্যুর দোষ দেয় নবজাতক শিশুর উপরে, যা কখনো যুক্তিযুক্ত বা আমাদের সমাজের জন্য মঙ্গলজনক নয়। সত্যি মানুষ এমনই, থাকতে কাছে মূল্য দিতে জানে না, আর দূরে গেলে কেঁদে ভাসিয়ে দেয়। আবার কিছু সন্তান মা বাবার অবাধ্য হয়ে মা বাবাকে কষ্ট দেয়। তবে ঋতুপর্ণা একদমই তেমন নয়, তবে তার বোন একটু তেমন। এই যে সবার অবাধ্য হয়ে প্রেমিকার হাত ধরল, তার ছোট বোন না থাকলেও হয়তো পরিবারের মান যেত। দিন পেরিয়েছে, মাস পেরিয়েছে একটি বছর। ঋতুপর্ণার এইচএসসি পরীক্ষা শেষ, সে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। মাস্টারফের সাথে তার সময়গুলো বেশ ভালোই কেটেছে। বাইরে বেরোনো, রেস্টুরেন্টে যাওয়া, শপিংয়ে যাওয়া, ট্যুরে যাওয়া, সব মিলিয়ে ভালোই চলছে জীবন। ইদানিং ঋতুপর্ণা নিজের শরীরের অদ্ভুত কিছু পরিবর্তন দেখতে পেল। ঋতুপর্ণা একাই ভাবতে লাগলো নিজের শারীরিক পরিবর্তনের বিষয়টা, কাউকে কিছু জানালো না। তবে তার ভয় হলো খুব, নতুন কোনো রোগ হলো না তো তার, কঠিন কোনো রোগ। কোচিংয়ে গিয়ে ঋতু জয়ন্তীকে সবটা খুলে বলল ঋতুপর্ণা। ঋতুপর্ণার সব কথা শুনে একবার ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত বাঁকা চোখে পরখ করে নিল। তারপর ঋতুপর্ণাকে জিজ্ঞেস করলো, তোর লাস্ট পিরিয়ড ডেট কবে ছিল? ঋতুপর্ণা ঋতু জয়ন্তীর প্রশ্নে অবাক হয়ে পড়ল। হঠাৎ এ প্রশ্ন কেন? আগে বল, তারপর বলছি। ঋতুপর্ণা খানিক ভাবলো, তারপর একটু ঋতু জয়ন্তীর দিকে তাকালো, তারপর আবার চোখ দুটো একটু উপর দিকে করে এমন ভাব করলো যে সে ভাবনায় ব্যস্ত। তারপর কিছুক্ষণ ভেবেও যখন মনে করতে পারলো না, তখন নিজের প্রতি সে বিরক্ত হলো। সে তো কখনো এসব ঠিক মনে রাখে না। তারপর ভাবার চেষ্টা করলো তখন কোনো স্পেশাল দিন ছিল কিনা।
তারপর মনে পড়লো একটা ড্রেসের কথা, যেটা সে পিরিয়ড চলাকালীন একবারই পরে মাশরাফের সাথে ঘুরতে বের হয়েছিল, আর কিছু সেলফিও তুলেছিল। তাই সে তাড়াতাড়ি নিজের ফোনে গ্যালারি চেক করে সেলফিগুলো তোলার ডেট দেখলো। তারপর উৎফুল্ল হয়ে ঋতু জয়ন্তীকে বলল। তার কথার পরিপ্রেক্ষিতে ঋতু জয়ন্তী বলল, এতক্ষণ লাগলো বলতে? BTW 1.5 মাস হয়ে গেছে, এখনো তুই কোনো টেস্ট করিসনি? কিসের টেস্ট? কিছু না, স্যার আসছে। বলেই থামলো। তারপর আবার বলল, বমি হয়েছিল তোর? কেন বলবো? তুই কি ডাক্তার? বলতে বলছি, বল। হয়েছিল কয়েকবার, আমি ভেবেছিলাম অ্যাসিডিটি, তাই বেশি পাত্তা দেইনি। ঋতু জয়ন্তী আর কিছু না বলে ক্লাসে মন দিল, আর ঋতুপর্ণা বসে বসে ভাবতে থাকলো ঋতু জয়ন্তীর কথাগুলো। তারপর কি যেন ভেবে পেটে হাত দিল। হাতটা পেটে দেওয়ার সাথে সাথেই যেন সে নতুন নতুন স্বপ্ন বুনতে শুরু করলো। আদৌ পূরণ হবে তো সেই স্বপ্ন? কোচিং শেষে তারা দুজন ফার্মেসিতে গেল প্রেগন্যান্সি কিট কেনার জন্য। প্রেগন্যান্সি কিট কেনা নিয়ে ঋতুপর্ণা ও ঋতু জয়ন্তী দুজনে ঠেলাঠেলি শুরু করে দিল। ঋতুপর্ণা বলছে তার লজ্জা লাগছে, আর ঋতু জয়ন্তী বলছে যার দরকার সেই কিনুক। তবু অবশেষে ঋতুপর্ণার সাথে হেরে গিয়ে সেই কিনতে গেল। তবে ঋতুপর্ণাকে বলল তার পাশে পাশে থাকতে, সে একা যেতে পারবে না। তাই করলো ঋতুপর্ণা। বাড়ি ফিরে ঋতুপর্ণা গুগলে সার্চ দিয়ে দেখে নিল কিটটার ব্যবহার বিধি। সেই নিয়ম অনুসারে পরের দিন সকালে টেস্ট করলো। টেস্টের রেজাল্ট পজিটিভ। ঋতুপর্ণা মাত্র অতিরিক্ত খুশি হলো। ঋতুপর্ণা ভাবলো মাশরাফকে জানাবে, তবে জানানোর উপায়টা খুঁজে পেল না। একবার জানাতে গিয়েও কথা ঘুরিয়ে নিল। তারপর ভাবলো ঋতু জয়ন্তীকে জিজ্ঞেস করবে কিভাবে জানাবে, সারপ্রাইজ দিয়ে জানাবে নাকি এমনি। সেই মোতাবেক ঋতু জয়ন্তীর সাথে কথা হলো। ঠিক করলো বিকালে কোনো রেস্টুরেন্টে গিয়ে সারপ্রাইজ দিবে। সকালে মাশরাফ অফিসের জন্য বের হচ্ছিল, তখনই ঋতুপর্ণার রুমে আসলো নিচ থেকে। মাশরাফ তখন শরীরে পারফিউম স্প্রে করছিল। ঋতুপর্ণা সেই কড়া পারফিউমের স্মেল সহ্য করতে পারল না। ইদানিং সে কোনো কিছুর গন্ধই সহ্য করতে পারে না। আগে খালি পেটে পারফিউমের গন্ধ শুকতে পারত না, আর এখন ভরা পেটে গড়গড় করে বমি করা শুরু করে দিল। ঋতুপর্ণা দ্রুত ওয়াশরুমে গেল। মাশরাফও তার সাথে গেল। তবে ঋতুপর্ণার কাছাকাছি যেতে ঋতুপর্ণা আবারও সেই স্মেল পেল। তাই হাত বাড়িয়ে দিয়ে ইশারা করলো দূরে সরতে। তবে মাশরাফ তা শুনল না। সে এগিয়ে গেল ঋতুপর্ণার কাছে। তখন ঋতুপর্ণা উপায় না পেয়ে কষ্ট করে মুখে অসহায় কণ্ঠে বলল, দূরে থাকুন আপনি প্লিজ। মাশরাফ তখন ঋতুপর্ণার এমন ব্যবহারে অবাক হলো। সে ঋতুপর্ণার প্লিজটা রাখার চেষ্টা করলো। দূর থেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? শরীর খারাপ? চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। ঋতুপর্ণা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকেই বলল, তেমন কিছু হয়নি, আপনি অফিস চলে যান, আর কিছু হবে না, হলে আমি ডক্টর দেখিয়ে নিব। মাশরাফ ঋতুপর্ণার এমন এড়িয়ে চলার কারণ খুঁজে পেল না। তবে কি ঋতুপর্ণার অনিয়া হয়ে গেছে মাশরাফের প্রতি? মাশরাফ এসব আজগুবি ভাবতে ভাবতে অফিস পার করলো। দুপুরে ঋতুপর্ণা ফোন করে জানালো তার সাথে ঘুরতে বের হবে। মাশরাফ এই কথা শুনে খুশি হলো। ঋতুপর্ণার জন্য কিছু গিফটও কিনলো। ভাবলো দেখা করার সময় দেবে। যথারীতি দুজনের রেস্টুরেন্টে দেখা করে। ঋতুপর্ণা কিছুই খায় না, অবশ্য খেতে পারছে না বলে খায় না। মাশরাফকে বলার পর ডাক্তার দেখাবে ভাবলো। ঋতুপর্ণা চেয়ারে বসে হাত কসলাতে লাগলো, কিন্তু কিছু বলতে পারলো না। মাশরাফ গিফট বক্সগুলো টেবিলের উপর রাখলো। ইশারা করে ঋতুপর্ণাকে খুলে দেখতে বলল। ঠিক তখনই একজন ওয়েটার ভুলবশত মাশরাফের পোশাকে ড্রিঙ্কস ফেলে দেয়। তারপর লোকটা তার কাছে ক্ষমা চেয়ে ওয়াশরুম দেখিয়ে দেয়। মাশরাফ ঋতুপর্ণাকে বসিয়ে রেখে ওয়াশরুমে যায়। তবে ফিরে এসে আর ঋতুপর্ণাকে দেখতে পায় না। পুরো রেস্টুরেন্ট তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পায় না সে। অবশেষে ক্লান্ত হয়ে বিষণ্ণতা ভরা মন নিয়ে ফিরে আসে সেই টেবিলের কাছে। এসে দেখে তার দেওয়া গিফটগুলো খোলা। হয়তো ঋতুপর্ণা খুলে দেখছিল। তারপর সেখান থেকে দেখতে পেয়ে একটা চিরকুট, যাতে লেখা আছে, মাশরাফ, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি অনেক দূরে, আর কখনো ফিরবো না। এইটুকু লেখা তাতে। মাশরাফ চিঠির কথা বিশ্বাস করলো না, ছুঁড়ে ফেলে দিল নিচে। তারপর আবার টেবিলের দিকে তাকাতে দেখতে পেল ঋতুপর্ণার ব্যাগ। মাশরাফ ঋতুপর্ণার ব্যাগে হাত ঢুকিয়ে দেখলো ঋতুপর্ণা ফোনে পেল। তারপরে একটা কার্ড পেল। কার্ড খুলতে সে আশ্চর্য হয়ে গেল। খুশি হওয়ার কথা থাকলেও খুশি হতে পারল না। কার্ডের মাধ্যমে তার বাবা হওয়ার জন্য অভিনন্দন জানানো হয়েছে। কার্ডটার ভেতরে আরেকটা জিনিস আছে, মিনি সাইজের একটা পলিথিনে জিপার সিস্টেমের প্যাকেট। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে প্রেগন্যান্সি কিটটা, যা দেখে বোঝা যাচ্ছে ঋতুপর্ণা প্রেগনেন্ট।
তারপর মাসরাফ আবারও সেই চিরকুটের কথা মনে করতে লাগলো। চিরকুটে তুমি করে লেখা ছিল। ঋতুপর্ণা তো বলেছিল বাচ্চা হলে তুমি করে বলবে, তাহলে কি তাই? মাসরাফের মনে সামান্য অবিশ্বাস আসতে গেলেও মাসরাফ তাকে পাত্তা দিল না। আবার ব্যাগগুলো গুছিয়ে তুলে নিল। রেস্টুরেন্টের ম্যানেজারকে হুমকি ধামকি দিয়ে বেরিয়ে পড়লো সেখান থেকে। মস্তিষ্ক তার পুরোপুরি শূন্য, দিশাহারা লাগছে তার। 24 ঘন্টা না হয় পুলিশ কোনো ডায়েরি লিখল না। তাই মাসরাফ নিজের সোর্স কাজে লাগিয়ে খোঁজার চেষ্টা করলো, তবে পেল না। বাড়ির সবাই খুঁজতে শুরু করলো, তবে পেল না। ঋতুপর্ণার শাশুড়ি এই খবর শোনার পর থেকেই অসুস্থ হয়ে গেছে। মাসরাফ একা সারা রাত খুঁজলো, তবে পেল না। পরদিন ভোররাতে সে ক্লান্ত হয়ে বাসায় ফিরে আসে। সারাদিন কিচ্ছু না খাওয়া সে ক্লান্ত। রুমে গিয়ে চারিদিকে চোখ বোলালো একবার, সবই আছে আগের মতো। তবে ঋতুপর্ণা আর নেই। মাসরাফ ঋতুপর্ণার ব্যাগটা ড্রেসিং টেবিলের উপর রাখলো। তারপর ব্যাগ থেকে কার্ডটা আর পলিথিনের মিনি প্যাকেটটা বের করে কিছুক্ষণ তাতে হাত বুলালো। মাসরাফ ফ্লোরে বসে পড়লো। তারপর নীরবে চোখের জল ফেলতে ফেলতে পড়লো, ঋতুপর্ণা, কোথায় হারিয়ে গেলে তুমি? এখন আমি কোথায় কোথায় গেলে তোমাকে পাবো? তারপর আবার উঠে দাঁড়ালো। সকাল হয়েছে অনেকটা, তবে কতটা তা মাসরাফ জানে না। মাসরাফ আবার বেরিয়ে যেতে নিল ঋতুপর্ণাকে খোঁজার জন্য। বাড়ির সবাই ঋতুপর্ণাকে নিয়ে ভীতিগ্রস্ত, চিন্তিত। তাই কেউ মাসরাফকে খাওয়ার কথা বা নিজেরা খেলো না সকালে। তখন হঠাৎই ঋতুপর্ণার শ্বশুরের ফোনে ফোন এলো। তারপর ঋতুপর্ণার শ্বশুর তড়িঘড়ি করে কলটা কেটে টিভি চালিয়ে সংবাদ চ্যানেলে দেয়। সকাল 8টার সংবাদ হচ্ছে। নিউজটা দেখে যেন সবাই আকাশ থেকে পড়ে। কোনটা সত্য কোনটা মিথ্যা তা কেউই জানে না। সংবাদে ঋতুপর্ণার একটা ছবি দেখাচ্ছে আর বলছে, বাংলাদেশের অন্যতম নামকরা বিজনেসম্যান মাশরাফ এহসানের ওয়াইফ বিবাহ জীবনে অসুখী ছিলেন। তারপর চাহিদা মেটাতে গিয়ে একটা আবাসিক হোটেলে ধরা খান। সম্প্রতি কিছু ফেসবুক পোস্টেও তাকে নিয়ে মন্তব্য করতে দেখা গেছে। ধারণা করেছেন যে স্বীয় স্বামী তার চাহিদা মেটাতে ব্যর্থ হওয়ায় তিনি এমন কাজ করেছেন। তারপর ধরা খেয়ে পালিয়ে গিয়েছেন। তবে কোথায় গেছেন কেউ জানেন না। সংবাদ শেষ হতে না হতেই মাসরাফ জোরে জোরে বলতে লাগলো, সব মিথ্যা, সব সব মিথ্যা। বলে টিভি বন্ধ করে রিমোটটা দূরে ছুঁড়ে ফেলে দিল। তারপর ফোনে কারোর সাথে যোগাযোগ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাকিরা চেয়ে রইল মাসরাফের যাওয়ার পানে। মাসরাফ ঋতুপর্ণাকে খুঁজতে কোনো ত্রুটি রাখলো না। পুলিশ ফোর্স নিজের লোকদের দিয়েও খোঁজ চালালো। তবে ঋতুপর্ণা আবাসিক হোটেল থেকে পালিয়ে কোথাও গেছে কেউ জানে না। হাজার চেষ্টা করেও কোনো খোঁজ পেল না ঋতুপর্ণার। ফল পূর্বের মতোই শোনো। সেদিনের পর 6.5 মাস কেটে গেছে। ঋতুপর্ণাকে কেউ কোথাও খুঁজে পায়নি। তাকে ছাড়া কেউ ভালো নেই। ঋতুপর্ণা দুটো পরিবারের সদস্যরা যেন তাকে ছাড়া প্রাণহীন হয়ে পড়ে আছে। আর মাসরাফ তো বেঁচে থেকেও মরে গেছে। মধ্যরাতে মাসরাফ ফ্লোরে বসে আছে। আজও ড্রিঙ্কস করে ফিরেছে সে। বেডে হেলান দিয়ে পিপি করছে। ঋতুপর্ণা, তুমি কেন হারিয়ে গেলে? তোমার তো হারিয়ে যাওয়ার কথা ছিল না, তাহলে কেন হারিয়ে গেলে? কেমন আছে আমাদের বাচ্চা? তুমি তার খেয়াল রাখছো তো? মাসরাফ পিপি করতে করতে দেখলো শোষ করে রুমে বাতাস ঢুকছে বেলকুনি দিয়ে। এক দমকা হাওয়া মাসরাফের গায়ে এসে লাগলো। মাসরাফের এমন মনে হলো দমকা হাওয়ার সাথে যেন ঋতুপর্ণা বলছে, আমি তার খেয়াল রাখবো বলেই তো হারিয়ে গেছি। তারপর আবারও মাসরাফ বলল, আমি আজও ঘরে ফিরি শুধু তোমায় দেখতে পাবো বলে। কোথায় হারিয়ে গেলে তুমি? আমি আর কোথায় কোথায় খুঁজবো তোমায় ঋতুপর্ণা? একটাবার ফিরে এসো আমার কাছে। তোমাকে আমি এই বুকের মাঝে লুকিয়ে রাখবো। কেউ তোমাকে ছুঁতেও পারবে না। প্লিজ ফিরে এসো না। একবার ভরসা করো আমায়। তোমার আর কোনো ক্ষতি হতে দিব না। তোমার পুরুষ দিয়ে ভালো নেই তোমায় ছাড়া। বলতে বলতে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখের কোণা দিয়ে। মাসরাফ তা ব্যথে ব্যস্ত হয়ে মুছে বলল, না, আমাকে খুঁজে পেতেই হবে, তোমায় পেতেই হবে। বলতে বলতে আবারও গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। এই 6.5 মাসে অনেক কিছু বদলে গেছে। সারা বাড়ি মাতিয়ে রাখা ঋতুপর্ণা নেই তো এখন তো সারা বাড়ি আর মেতেও থাকে না। কম বেশি সবার জীবনই চলছে, তবে চলার মতো। কিন্তু মাসরাফের জীবন যেন একেবারে থমকে গিয়ে সে রেস্টুরেন্টের টেবিলটাতেই বসে। মাসরাফ সেই রেস্টুরেন্টের মালিকের নামে কেস ফাইল করেছে, তবে করেও কি? ঋতুপর্ণাকে তো আর খুঁজে পেল না। ঋতুপর্ণা কোথায় আছে কেমন আছে সে জানে না, কিন্তু তবে একদিন ঠিকই ঋতুপর্ণাকে সে খুঁজে পাবে। দেশের প্রতিটি হাসপাতাল শহর গ্রাম সে আজও লোক দিয়ে তন্ন করে খুঁজছে, তবে আজও ফলাফল শূন্য। আর কয়েকটা জিনিস পরিবর্তন হয়েছে, তা হলো সিলভিয়ার ডিভোর্স হয়েছে। সে এখন বাপের বাড়িতেই অবস্থান করছে।
ঋতুপর্ণার ব্যাপারটা নিয়ে সবাই ডিস্টার্ব বলে তাকে তেমন কেউ ঘাটায়নি। বাপের বাড়ি ফিরে সিলভিয়া আবারও পড়াশোনায় মন দিয়েছে। ডিভোর্সের একমাত্র কারণ হলো বনিবনা না হওয়া। সিলভিয়ার প্রথমে নিলয়ের সাথে সম্পর্ক ছিল, সে মন প্রাণ সব দিক দিয়েই নিলয়কে ভালোবেসেছে। আর তনয়ের সাথে যেটা ছিল সেটা শুধু মায়া, মোহ আর টাইম পাস ছাড়া অন্য কিছু না। সিলভিয়ার অবুঝমন তনয়ের মধ্যে সবসময় নিলয়কে খোঁজার চেষ্টা করেছে। নিলয় কেয়ার, ভালোবাসা সবকিছু তনয়ের মধ্যে খুঁজে যখন সে পায়নি, তখন তনয়ের সাথে তার ঝামেলা শুরু হয়। আর ধীরে ধীরে তার ডিভোর্সের রূপ নেয়। আমাদের সাথে মাঝে মাঝে এমন হয়, আমরা অতীত না ভুলে বর্তমানকে আঁকড়ে ধরি, তারপর বর্তমানের মাঝেই আবার সেই অতীতটাকে খুঁজে পেতে আপ্রাণ চেষ্টা করি। তারপর যখন ব্যর্থ হই, তখন আবারও আমাদের মন ভেঙে যায়। তখন আমরা নিজেরাই কষ্ট পাই, সাথে অপর পক্ষের মানুষটাকেও কষ্ট দিই, যেমন তনয় পাচ্ছে। তনয়ের ভালোবাসাই তো কোনো খাদ ছিল না। তনয়ের ভালোবাসার ধন কখনোই নিলয়ের ভালোবাসার মতো হতে পারবে না, কারণ তনয় আর নিলয় সম্পূর্ণ আলাদা দুটি মানুষ। কিন্তু সিলভিয়া আর তনয়ের উচিত ছিল নিজেদের সম্পর্কটাকে সময় দেওয়া, নতুন করে গড়ে নেওয়ার চেষ্টা করা। তবে তারা সেটা না করে ডিভোর্সটাকে বেছে নিল, যা মোটো সমীচীন নয়। বিচ্ছেদ কখনোই খুশি বই আনে না। সিলভিয়া মাঝে মাঝে ভাবে, বিচ্ছেদের পর নিলয় কি তার আর কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করেছে কিনা। নিজের মনে প্রশ্নের উত্তর তার মন জানে না, তবে এরকম হাজারো প্রশ্ন তার মনে আকুলি বিকুলি করে বেড়ায়। বিষণ্ণ বিকেলে এসব প্রশ্নই তার সঙ্গী। মাসাক এখন প্রতিদিন রাতে মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরে। শেষ রাতের দিক হলো সে বাড়ি ফিরে। তার মনে একটাই চিন্তা, ঋতুপর্ণা ফিরে এসে যদি তাকে না পায় তাহলে কি করবে। একা একা ঋতুপর্ণা এসব ভেবে সে বাড়ি ফিরে। পরদিন সকালে ঋতুপর্ণা দাদিমার হাতে হাতে কাজ করে দিয়েছিল। তখন দাদিমা তাকে বলল, থাক বউ, তোর কিছু করতে হবে না, আমি করে নিতে পারবো। তুমি একা একা কি করে পারবে? তোমার তো বয়স হয়েছে। ঋতুপর্ণা দাদিমাকে বাধা দিয়ে বলল। দাদিমা প্রতি উত্তরে বলল, আমার না হয় বয়স হয়েছে, আর তুই তুই তো অসুস্থ, তুই এসব কি করে করবি? দাদিমা এটাকে অসুস্থ বলে না, এটা তো মহান রাব্বুল আলামিনের একটা নিয়ামত। বরং এই নিয়ামতটা যারা পায় না তারাই বলে চলে অসুস্থ। কত শত মেয়ে আছে যারা স্বেচ্ছায় এই কষ্টটা পেতে চায়, তবে পায় কজন? আর আমি যখন পেলাম তখন তুমি আমাকে অসুস্থ বানিয়ে দিলে। ঋতুপর্ণার কথা শুনে দাদিমা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পরের উপর অভিমান কি কমবে না? কতদিন এভাবে ঘরছাড়া পড়ে থাকবি? একবার তার কাছে ফিরে যা, তুই তোর আর অযত্ন করবে না। দাদিমার কথায় ঋতুপর্ণার মুখটা মলিন হতে দেখা গেল। তারপর সে মুখ ফুলিয়ে বলল, আমি এখানে আছি বলে তোমাদের খুব অসুবিধা হচ্ছে তাই না? আমাকে তাড়াতে এত সব বলছো তাই না? আন করবে কেন রেবু? নেই বলছি, এতে এমন মন খারাপ করতে আছে? স্বামীর ঘর ফেলে এভাবে থাকলে লোকে কি বলবে? কাজের কথাও তো চিন্তা করতে হয় নাকি? বুঝলাম, এখন আমি তোমাদের বোঝা হয়ে গেছি, চলে যাব। আমি খুব শীঘ্রই এখান থেকে চলে যাব। দাদিমা ঋতুপর্ণার নিচু করে রাখা মুখটা থুতনি ধরে উঁচু করে বলল, এভাবে বলিস না রেবু। আচ্ছা শোন, আজ বলে এইখানের হাসপাতালে বড় একটা ডাক্তার আসবে, তুই তোর দাদুকে নিয়ে একটু চেক আপ করে আয়। দাদুর তো শরীর খারাপ, দাদু কি করে যাবে? তা ঠিক, আমারও তো বাড়ির কাজ আছে, তাহলে কে যাবে তোর সাথে? ঋতুপর্ণা দাদিমার চিন্তিত মুখ দেখে হেসে বলল, আমি একাই চলে যাব, চিন্তা করো না। আচ্ছা যাস তাহলে, আর কি করব? তারপর ঋতুপর্ণা দাদু আর দাদিমার সাথে সকালে নাস্তা করে বেরিয়ে পড়ল গন্তব্যের উদ্দেশ্যে। বেশি দূর না, এই একটা অটো নিলেই সরকারি হাসপাতালে দিব্যি পৌঁছে যাওয়া যায়। ঋতুপর্ণাও একটা অটোতে উঠে পড়ল। ঋতুপর্ণার এখন 8 মাস চলছে। হাঁটাচলা করতে বেশ অসুবিধে হয়, তবুও একা একা চলার চেষ্টা করে। হাসপাতালে গিয়ে তাকে প্রথমে 5 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হলো। তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তার ডাক আসে। এই হাসপাতালে সে আগেও বেশ কয়েকবার এসেছে, তাই সব কিছু তার চেনা। ডাক্তার ঋতুপর্ণার প্রেশার চেক করে নিল। তারপর একজন মহিলা চিকিৎসক ঋতুপর্ণার বডি চেক আপ করে নিল। তারপর খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করে বেশ কিছু ওষুধ দিল, আর কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিল। তারপর ঋতুপর্ণা সেগুলো কিনে নিয়ে বাড়ি ফিরল। পথিমধ্যে মনে হলো কেউ তাকে ফলো করছে, তবে পেছনে ফিরে সে কাউকেই পেল না। তারপর গাড়িতে উঠে
আবার বাড়িতে চলে গেল। ঋতুপর্ণা বাড়ির ভেতর ঢুকতেই কেউ একজন গেটে দাঁড়িয়ে কাউকে একটা ফোন করলো, তারপর বলল, বস, মেয়েটাকে পাওয়া গেছে। অপর পাশ থেকে বিচ্ছিরি হাসির শব্দ শোনা গেল। তারপর লোকটা হাসি থামিয়ে দিয়ে বলল, আমি খুব তাড়াতাড়ি আসছি বেবি ডল। বলে আবারও উচ্চস্বরে হাসতে লাগলো। কথা শেষ সে লোকটা সেখান থেকে সরে গেল। তারপর সেই জায়গায় আরেকটা নতুন অপরিচিত একটা লোক এসে আবারও কাউকে ফোন দিল, তারপর বলল, স্যার, ম্যামের খোঁজ পেয়ে গেছি। অপর পাশ থেকে উদ্ভ্রান্তের মতো কেউ প্রতি উত্তর করলো, তুমি ঠিক বলছো? তুমি ঋতুপর্ণার খোঁজ পেয়ে গেছো? স্যার, পেয়েছি, তবে ম্যামের এখানে বিপদ রয়েছে। আমাদের আগে আপনার শত্রুরা ম্যামের খোঁজ পেয়ে গেছে। দ্রুত কিছু না করলে ম্যামের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে স্যার। তুমি লোকেশনটা বলো। একবার যখন আমি ঋতুপর্ণার খোঁজ পেয়েছি তখন আর কেউ ঋতুপর্ণার কোনো ক্ষতি করতে পারবে না। আমি প্রার্থী দিব না, আমি এক্ষুনি আসছি। বলেই মাসাপ লোকেশনটা দেখে রওনা দিল সে অর্ধাঙ্গিনীকে ফিরে পাওয়ার আশায়। গাড়িতে বসে সে বিবি করে বলল, আমি আসছি জান পাখি, আসছি। আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না তোমার আর আমাদের বেবির, কেউ না। ঋতুপর্ণা যেহেতু প্রেগনেন্ট সেহেতু মাসাপ ধারণা করেছিল যে স্থানে সে থাকুক না কেন তাকে কোনো না কোনো চিকিৎসকের কাছে ঠিকই যেতে হবে। আর হলেও তাই। ঋতুপর্ণা ডাক্তারের কাছে গেলেই মাসাব তার খোঁজ পায়। শহর থেকে অনেক দূরের এক গ্রাম ঋতুপর্ণার বর্তমান ঠিকানা, সেখানে সে থাকে। সেদিন রেস্টুরেন্টে যখন ঋতুপর্ণাকে অজ্ঞান করে তুলে নিয়ে যাচ্ছিল তখন ঋতুপর্ণা ঠিকই টের পেয়েছিল তাকে কিডন্যাপ করা হয়েছে। তাই পরবর্তীতে যখন তার জ্ঞান ফেরে তখন সে আর কোনো কিছু না ভেবে সে আধার রাতেই সে আবাসিক হোটেল থেকে পালিয়ে আসে। সকাল হওয়া অবধি সে ওই শহরেই ছিল। তারপর খুব সকালে এক মোড়ের রাস্তায় যখন টিভিতে তাকে নিয়ে সংবাদ দেখলো, তার চরিত্র নিয়ে কুৎসার উঠতে দেখলো, তখন তার মাথায় চিনতে এলো তার অনাগত সন্তানের কথা, সন্তানের অস্তিত্বের কথা, তার নিজের সুরক্ষার কথা। তখন সে ওই শহর থেকে পালিয়ে আসার সিদ্ধান্ত নিল। কাপড়ের মুখ থেকে যখন সে কিছুটা এগিয়ে এলো তখন সে দেখতে পেল একটা গোডাউনের সামনে কতগুলো বড় ট্রাক। বোধহয় ট্রাকগুলো রাতে মাল সাপ্লাই দিয়ে সকালে ফিরে যাওয়ার জোগাড় করছে। ঋতুপর্ণার তখন ট্রাকগুলো দেখে একটাই কথা মাথায় এসেছিল যে তাকে পালাতে হবে। তারপর আর দেরি না করে সে একটা ট্রাকে লুকিয়ে উঠে পড়ে আর চলে যায় শহর ছেড়ে অনেক দূরের এই গ্রামের বাজারে। সেখানে থামে ট্রাকগুলো। তারপর ঋতুপর্ণা সেখান থেকে নেমে হাঁটতে থাকে। দীর্ঘক্ষণ কিছু পেটে না পড়ে হাঁটতে হাঁটতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর তার জ্ঞান ফেরার পর সে নিজেকে ওই বৃদ্ধ আর বৃদ্ধার বাড়িতে আবিষ্কার করে। তারপর থেকে হেসে খেলে কাটিয়ে দেয় ওই গ্রামের ছোট্ট বাড়িটাতে। আদৌ কি হেসে খেলে কে জানে? সবই জানতে পারত যদি একজনের বুকের ব্যথা অন্যজন দেখতে পেত। কিন্তু সৃষ্টিকর্তা বুকের ব্যথা দেখার জন্য মানব অঙ্গে কোনো চোখের অস্তিত্ব দেয়নি। বৃদ্ধ আর বৃদ্ধার বাড়িটা গ্রামের বাড়ি হিসেবে নেহাতি ছোট ছিল না। ছেলেরা দূরে চাকরি করে, তারা একলাই গ্রামের বাড়িতে থাকতো। গ্রামে তাদের দুজনের যে থাকতে কোনো অসুবিধা হয় না তেমনটাও কিন্তু না, বরং ঋতুপর্ণা যাওয়ার পরেই বাড়িটাতে থাকা নিয়ে দুজনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। সে প্রতিবাদ কতদিন চলবে তা জানা নেই কারোর। দুবেলা 7-8 জন লোক এসে সেই বাড়ির দরজায় কড়া নাড়ল। বৃদ্ধা সেই সময় ঘুমিয়ে থাকেন। অনেকক্ষণ দরজায় কড়া নাড়ার পরেও ভেতর থেকে কোনো সার শব্দ পাওয়া গেল না। কিছুক্ষণ পরপর কড়া নাড়ার পর একসময় তারা সিদ্ধান্ত নেয় দরজা ভেঙে ফেলার। তবে ভেতরে ঢোকার পর আর কাউকেই দেখতে পায় না, না ঋতুপর্ণাকে না বৃদ্ধাকে। তারপর তারা রেগে গিয়ে ঘরের সব কিছু উলটপালট করে ফেলে। তারপর তাদের মধ্যে থেকে একজন হুঙ্কার ছেড়ে সবাইকে বাড়ির আশপাশে খুঁজে দেখতে বলে। সবাই মিলে হনো হয়ে খুঁজে তাদেরকে, তবে পায় না। তারপর সবাই মিলে গাড়ি করে বেরিয়ে পড়ে বড় রাস্তার উদ্দেশ্যে। আর অন্যদিকে ঋতুপর্ণা বারবার বলছে, আমি যাব না আপনাদের সাথে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের? প্লিজ ম্যাম, বোঝার চেষ্টা করুন। এই জায়গাটা আপনার জন্য সেফ নয়। আমরা আপনাকে সোজা ঢাকায় নিয়েই তারপর ছাড়বো। আপনি যদি বেশি জোরাজোরি করেন তাহলে আপনার এবং আপনার বেবির কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। মিরাজ নামের একটা ছেলে ঋতুপর্ণাকে জোর করে গাড়িতে তুলে পড়ল। ঋতুপর্ণা গাড়িতে উঠেও ধস্তাধস্তি করতে লাগলো। সাথে ঋতুপর্ণার দাদিমা ও দাদু বারবার তাদের তিনজনকে ছেড়ে দেওয়ার জন্য আকুতি মিনতি জানালো। তারপর ঋতুপর্ণাকে বলল, আমি বিশ্বাস করি না আপনাদের কথা। যদি ঢাকায় নিয়ে যাবেন তাহলে এই রাস্তায় কেন? বড় রাস্তা দিয়ে চলুন। ম্যাম, বড় রাস্তায় বিপদ, সেখান দিয়ে নিশ্চয়ই শত্রুরা আসবে।
তাই আমরা এই রাস্তা বেছে নিয়েছি। মিরাজ নামের ছেলেটি আবার বলল, তারপর ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল। গাড়ি স্টার্ট দাও। ঋতুপর্ণা আবারও আত্মবিশ্বাসের সাথে বলল, আমি আপনাদের কথা বিশ্বাস করি না। আপনারা যে শত্রুপক্ষ না তার কি গ্যারান্টি আছে বলুন? আমরা বিপদসীমা পার হই ম্যাম, তারপর সব বলবো আপনাকে। আপনাকে আমরা মাশরাফ স্যার অবধি পৌঁছে দিতে পারলেই চিন্তা মুক্ত। এখন প্লিজ আপনি একটু শান্ত হন। এখানে এখানে এত কিছু বলার সময় নেই, ওরা আমাদের পেছনেই আছে। মাশরাফের কথা শুনে ঋতুপর্ণার বুকটা ধক করে উঠল। ঋতুপর্ণা তবুও তাদের কথা মানতে নারাজ। তার প্রমাণ চাই। মিরাজ সহ আরও কয়েকজন তাকে বোঝানোর চেষ্টা করলো, তবে সে যেন বুঝতে নারাজ। তারপর মিরাজ নামের ছেলেটা তাকে বলল, ওয়েট। তারপর হাতে একটা ফোন দিয়ে বলল, নিন স্যারের সাথে কথা বলুন। ঋতুপর্ণা মিরাজের কথা শুনে অবিশ্বাসের সাথে ফোনটা হাতে নিয়ে তারপর কানে ধরল। কানে ধরতেই একটা শব্দ শুনতে পেল, তা হলো ঋতুপর্ণা। মাশরাফ ফোনের ভিতর একবার ঋতুপর্ণা বলে ডাক দিল, তবে ঋতুপর্ণা কোনো উত্তর দিল না। তারপর মাশরাফ আবার বলল, দ্রুত চলে এসো আমার কাছে জান পাখি, ওরা তোমাকে আমার কাছেই নিয়ে আসবে, আর বাধা দিও না। ঋতুপর্ণা 6.5 মাস পর মাশরাফের কণ্ঠ শুনে যেন কথার খেই হারিয়ে ফেলল। চোখে পানি আসতে চাইল, গলার ভেতর কান্নারা দলা পাকিয়ে গেল। পুরো 6.5 মাসের কান্নারা সব একেবারেই পেরিয়ে আসতে চাইল, তবে কিছুতেই কিছু হলো না। ঋতুপর্ণা একদম স্থির হয়ে রইল। মাশরাফ অপেক্ষা করলো তার প্রিয়তমার মুখ থেকে কিছু শোনার জন্য, তবে ঋতুপর্ণা বরাবরই মৌন রইল। তাই মাশরাফ আবারও ডাকলো, ঋতুপর্ণা। এবার ঋতুপর্ণা উত্তরে বলল, জি। মাশরাফ শুনল সেই ছোট্ট শব্দ, তারপর বলল, আমাকে তোমার কিছুই বলার নেই? ঋতুপর্ণা উত্তরে গম্ভীর থাকতে চাইল, তারপর বলল, ওরা তো বললো বিপদ আছে, পৌঁছে না হয় কথা হবে। আচ্ছা সাবধানে থেকো, আমি আসছি। বলে মাশরাফ ফোন কাটতে না কাটতেই হঠাৎ সামনে থেকে একটা বড় গাড়ি এসে ঋতুপর্ণাদের গাড়িতে লাগিয়ে দিতে চাইল, তবে দক্ষ ড্রাইভার সাথে সাথে ব্রেক ঘুরিয়ে অন্যদিকে নিল। ঋতুপর্ণাদের গাড়ির আশপাশে আরও কিছু গাড়ি ছিল, যেগুলো কিনা তাদের প্রোটেক্ট করতে এসেছে। ব্রেক ঘোরানোর সাথে সাথে ফায়ারিং শুরু হলো। ফায়ারিং এর তীব্র আওয়াজে ঋতুপর্ণার বুক কেঁপে উঠল। তারপর মিরাজের কথাতে গাড়িটা খানিকটা দূরে নিয়ে একটা নির্জন রাস্তায় থামলো। তারপর সেখান থেকে ঋতুপর্ণারা গাড়ি বদল করে আরেকটা গাড়িতে উঠলো। তারপর পূর্বের গাড়ি ও পরের গাড়ি দুইটা দুদিকে চলে গেল। পুরো ঘটনাটা হুট করে ঘটে গেল। ঋতুপর্ণা তাতে খুব ভয় পেয়ে গেল, বারবার বিপদের দোয়া পড়তে লাগলো। তারপর পুরোটা সময় ঋতুপর্ণা মৌন রইল, চোখ বন্ধ করে বসে রইল। তারপর ঘন্টা খানিক পর আবারও গাড়ি থামলো। এবার গাড়ি থামতেই ঋতুপর্ণা তার সেই বহুল কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পেল। কয়েক মাস দেখিনি, কিন্তু তার মনে হচ্ছে কত বছর দেখেনি সে তার স্বামীকে। মাসও ঋতুপর্ণাকে দেখে থমকে গেল। একদম বদলে গেছে ঋতুপর্ণা। চেহারা শরীরের গঠন সব বদলে গেছে। আগের মতো চেহারায় নেই সেই উজ্জ্বলতা, আগে থেকে আরো রোগা হয়ে গেছে। শুধু পেটটা উঁচু হয়ে জানান দিচ্ছে সেখানে কেউ আছে। জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না। মাশরাফ তো চেয়েছিল ঋতুপর্ণার সকল পদক্ষেপের সঙ্গী হতে, তবে হতে পারল কই। নিয়তি ভাগ্য তাদের কাছ থেকে কেড়ে নিল 6.5 মাস। সে যেন এক একটা মাস নয়, সঙ্গী না এক একটা যুগ। যুগের পর যুগ তার কাটিয়ে দিল একে অপরকে ছাড়া। আর আজ যখন তার দেখা পেল, তখন আজও যেন সময় থমকে যাচ্ছে। কতদিন প্রেয়সীকে মাশরাফ দেখে না দু চোখ ভরে। ফোনের স্ক্রিনে ওই হাস্যোজ্জ্বল ছবিটা যেন বাস্তবে কারোর অভাব পূরণ করতে পারে না। মাশরাফের চোখ যেন তবুও জোড়ালো না। তবে প্রেয়সীকে এবার কাছে টেনে নেওয়ার প্রয়োজন উপলব্ধি করলো। কাজীকে আলতো করে সে ঋতুপর্ণাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ কাটলো, তারপর অনেকক্ষণ কাটলো সেভাবে। তারপর মিরাজ বলল, স্যার এবার ম্যামকে আপনি নিয়ে এই স্থান থেকে দ্রুত ত্যাগ করুন, আর আপনি নিশ্চিন্তে থাকুন, বাকিটা আমি সামলে নেব। ঠিক মানুষকে ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে দেবো ইনশাল্লাহ স্যার। আপনি এবার নিশ্চিন্তে ম্যামকে নিয়ে বাড়ি যান। মিরাজ ছেলেটা মাশরাফের চেয়ে বেশ কিছু বছরের ছোট, তবে কাজে সে অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে। মাশরাফের খুব বিশ্বস্ত সে। দুজনে দুই ভাইয়ের মতো। বছর খানেকের মতো হলেও সে মাশরাফের সাথে কাজ করছে। বেশ বুদ্ধিমান সে। তারপর মিরাজের কথায় মাশরাফের টনক নড়ল। সে বুক থেকে ঋতুপর্ণার মুখটা তুলে লোক লজ্জার কথা চিন্তা না করে ঋতুপর্ণার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল।
চোখেও দিল। তারপর ঋতুপর্ণাকে নিয়ে গাড়িতে উঠে গেল। গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি চালাতে শুরু করতে বলল। তারপর ঋতুপর্ণাকে নিজের কাছে টেনে নিয়ে নিজের অনাগত সন্তানকে অনুভব করতে চাইল। তবে ঋতুপর্ণা তার পেটে মাসেফের হাত স্পর্শ পাওয়ার আগে সে হাত সরিয়ে দিল। মাসেফ জানে না সে সরিয়ে দেওয়ার কারণ, হয়তো মান, না হয় অভিমান। ঋতুপর্ণা মাসেফের হাত সরিয়ে দিয়ে জানালার দিকে মুখ করে বসে রইল। শোষ করে গাড়ি চলাই ঋতুপর্ণার মুখে বাতাস লাগতে শুরু করলো। ঋতুপর্ণা চোখ বুজে মৃদু বাতাস অনুভব করতে লাগলো। মাসেফ তা দেখে ঋতুপর্ণাকে জানালার কাছ থেকে সরিয়ে এনে পড়ল। আঘাত পাবে তো, ওদিকে মুখ দিও না। ঋতুপর্ণা শুনল সেই কথা, সে আর মুখ বাইরে বের করলো না। মাসেফ ঋতুপর্ণার কাজ জড়িয়ে ঋতুপর্ণার মাথাটা নিজের বুকে রাখলো। ঋতুপর্ণা তবুও নিশ্চুপ, সবটা স্বপ্নের মতো। সে আবার মাসেফের বুকে মাথা রাখছে। কতগুলো দিন গেল সে মাসেফের গায়ের গন্ধ শুকে না, মাসেফের বুকে মাথা রাখে না। কতগুলো রাত সে একাই পার করে দিয়েছে। চুপটি করে সে মাসেফের হৃদস্পন্দনের শব্দ শুনতে লাগলো। মাসেফ আরেকটু নিজের সাথে মিশিয়ে নিয়ে জিজ্ঞেস করলো, কেমন করেছিলে আমাকে ছাড়া? তোমার কি একবারও মনে হয়নি তোমাকে ছাড়া আমাদের আমি কি করে থাকবো? ঋতুপর্ণা উত্তর দিল না। মাসেফ পরপর অনেক কিছু জিজ্ঞেস করলো, কিন্তু কিছুরই উত্তর দিল না ঋতুপর্ণা। তারপর মাসেফকে মিহি সুরে প্রশ্ন করলো, দাদিমা দাদু তারা কোথায়? আছে পেছনের গাড়িতে। ঋতুপর্ণা মাসেফের কথা শুনে পেছনে ফিরে একবার দেখে নিল। তাদের সামান্য দূরত্বে পেছনে একটি গাড়ি আসছে। তারপর আবার সামনের দিকে ফিরল সে। তারপর দেখলো পূর্বে সেই চিরচেনা রাস্তা। মাসেফের সাথে আস্তে আস্তে কখন অনেকটা সময় কেটে গেছে ঋতুপর্ণা বুঝতে পারল না। তার কিছুটা সংকোচ হতে লাগলো নিজের শ্বশুর বাড়িতে আবারও প্রবেশ করতে। গাড়িটা বাড়ি কিছুটা দূরতে থাকতেই মাসেফ তার মাকে ফোন করে ঋতুপর্ণাকে পাওয়ার ব্যাপারটাও বলে দিল। আর ঋতুপর্ণার শাশুড়ি সবাইকে খবরটাও বলে দিল। ঋতুপর্ণার মা বাবা খবরটা শুনে ঢাকায় আসার জন্য রওনা দিল। তাদের সাথে ঋতুপর্ণার পরিবারের আরও কিছুজন আছে। মাসেফ ঋতুপর্ণাকে নিয়ে সদর দরজায় দাঁড়ালো। সেই প্রথম দিনের মতো মাসেফ ডোরবেল বাজাতেই যাবে, তখনই ঋতুপর্ণা আবারও বাধা প্রদান করলো। তারপর বলল, আমি বাড়িতে যাব না, আমাকে অন্য কোনো জায়গায় রেখে আসুন, আর সাথে দাদিমা আর দাদুকেও রেখে আসুন। কেন, কি সমস্যা? মাসেফের প্রশ্নে ঋতুপর্ণা একবার নিজের বারান্ত পেটের দিকে তাকালো। তা দেখে মাসেফ বলল, আমি জানি ও আমার সন্তান, চিন্তা করো না। মাসেফের কথায় ঋতুপর্ণা যেন কিছুটা স্বস্তি পেল। তারপর মাসেফ আবার বলল, মা বাবা বাড়ির সবাই জানে কিডন্যাপের আগে থেকেই তুমি প্রেগনেন্ট ছিলে। কোথায় ছিলি রে মা আমার এতদিন? কেমন ছিলি? শাশুড়ির অবস্থা দেখে ঋতুপর্ণারও কাঁদতে ইচ্ছে করলো, তবে না কেঁদে নিজেকে সামলে নিয়ে পড়ল, ভালো ছিলাম আমি। ঋতুপর্ণার কথা শুনে তার শাশুড়ি ঋতুপর্ণাকে অল্প কিছুক্ষণের জন্য ছেড়ে ঋতুপর্ণার মুখটা নিজের হাতের আজলাই ধুলো। তারপর কপালে চুম খেয়ে আবারও জড়িয়ে ধরলো। তাদেরকে ঋতুপর্ণার চাচি শাশুড়ি বলল, ভাবি ওদেরকে ভিতরে আসতে দেন আগে। যার কথা শুনে ঋতুপর্ণার শাশুড়ি তাকে ভেতরে নিয়ে আসলো। তারপর মাসেফ দাদিমা আর দাদুকে ভেতরে নিয়ে আসলো। তা দেখে সবাই প্রশ্ন চোখে তাকালো। মাসেফ সবের মনের কথা বুঝতে পেরে বলল, ওনারাই তো এতদিন ঋতুপর্ণার দেখাশোনা করেছেন, আর ঋতুপর্ণা আসার সময় ওনাদের রেখে আসতে চাইনি, তাই ওনাদেরকে সাথে নিয়ে এসেছি। ঋতুপর্ণার শাশুড়ি চোখের পানি মুছে নিয়ে বলল, ভালোই করেছিস ওদের নিয়ে এসে। মা অনেকটা রাস্তা এসেছেন, ওনাদের কষ্ট হয়ে গেছে, ওনাদের বিশ্রামের প্রয়োজন। আমি এক্ষুনি ব্যবস্থা করছি বলে ঋতুপর্ণার শাশুড়ি ওনাদের গেস্ট রুমে নিয়ে গেলেন। তারপর ফ্রেশ হওয়ার জন্য পোশাক দিলেন। দাদিমা ও দাদু পুরো বাড়িটা তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। এত বড় বাড়ির বউকে তার এতদিন তাদের ছোট্ট ঘরে রেখেছেন, ভাবতে তাদের কেমন যেন একটা লাগছে। ঋতুপর্ণার শাশুড়ি তাদের রেখে আবার ড্রয়িং রুমে ফিরে আসলো। ঋতুপর্ণা ড্রয়িং রুমের সোফায় বসে আছে, সবাই তাকে দেখছে। ঋতুপর্ণার কেমন যেন একটা অস্বস্তি লাগতে শুরু করলো। কাউকে কিছু বলতেও কেমন একটা সংকোচ লাগছে। ঋতুপর্ণার শ্বশুর সামনে এসে জিজ্ঞেস করলো, ঋতুপর্ণা মা, তুমি পালিয়ে গ্রামে চলে গেলে কেন? সেদিন বাড়িতে আসতে তখন সম্ভব না হলে না হয় গ্রাম থেকে পরে আমাদের সাথে যোগাযোগ করতে, কিন্তু তুমি এমনটা কেন করলে না? সেদিন রাতে এখান থেকে না পালালে ওরা বলে একটু থেমে আবার বলল, ওরা আমাকে মেরে ফেলতো, তাহলে আমার বাচ্চাও মরে যেত। তাই আমি পালিয়ে যাই, তারপর গ্রামে গিয়ে দাদিমা আর দাদুর সাথে থাকা শুরু করি। সে না হয় বুঝলাম, কিন্তু পরে তো আমাদের কারোর সাথে যোগাযোগ করতে পারতে, সেটা কেন করনি?
ঋতুপর্ণা শ্বশুরের কথায় একবার চলো চোখে চোখ বন্ধ করে নিল। তা দেখে ঋতুপর্ণার শাশুড়ি তার শ্বশুরকে সরতে বলে নিজে ঋতুপর্ণার কাছে এসে বসলো। তারপর বলল, বল কেন করিসনি? কেন ফিরে আসবো আমি? এখানে কি কেউ আমার বাচ্চার খেয়াল রাখতে পারে? ঋতুপর্ণার কথা শুনে মাসাব বুঝলো তার প্রতি ঋতুপর্ণার অভিমানের পাহাড় জমে আছে। ঋতুপর্ণার কথা শুনে ঋতুপর্ণার শাশুড়ি জিজ্ঞেস করলো, তাহলে এখন কার ভরসায় এসছিস এখানে? ঋতুপর্ণা তৎক্ষণাৎ উত্তর দিল, ওনার লোকেরা আমাকে জোর করে তুলে নিয়ে এসেছে। কথাটা ঋতুপর্ণা মাসাবের দিকে তাকিয়ে বলল। ঋতুপর্ণার শাশুড়ি সেই কথাতে হেসে দিয়ে বলল, ভালোই করেছে। ওখানে থাকলে তো তোর আরো বেশি বিপদ হতো। মাশরাফের লোকের জায়গায় যদি তোকে অন্য কেউ তুলে নিয়ে আসতো তাহলে কি হতো বলতো? ঋতুপর্ণা ভাবলো বিষয়টা খুব ভালো হতো না। অবশেষে ঋতুপর্ণার শাশুড়ি তাকে ঘরে নিয়ে গেল। ঋতুপর্ণার নিজের রুমে ঢুকে পুরো রুমটা ভালো করে পর্যবেক্ষণ করলো। সবটা সেই আগের মতোই আছে। ঋতুপর্ণার শাশুড়ি ঋতুপর্ণাকে সবকিছু ঘুরে ঘুরে দেখতে দেখে বলল, তাহলে তুই থাক, আমি নিচে গিয়ে মাশরাফকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। ঋতুপর্ণার উত্তর শুনে সে চলে গেল। তারপর ঋতুপর্ণা সবকিছু আরেকটু দেখে কাবাটের কাছে গেল পোশাক নিয়ে পোশাক পরিবর্তন করার জন্য। সবকিছু সেই আগের মতোই আছে, তবে সে কিছুই সিলেক্ট করতে পারলো না। শাড়ি, কাপড়, জামা সবই দেখে মনে হচ্ছে পরা যাবে না। তারপর অনুভব করলো তার পাশে মাসাব এসে দাঁড়িয়ে আছে। মাসাব কাবাটের অন্য পাশে দরজাটা খুলে ঋতুপর্ণার জন্য একটা ঢিলেঢালা ফ্রক সেট বের করে দিল। তারপর সেটা ঋতুপর্ণার দিকে দিয়ে বলল, যাও চেঞ্জ করে এসো, আমি বাইরে অপেক্ষা করছি। ঋতুপর্ণা কাপড়টা হাতে নিয়ে মেলে দেখে বলল, এগুলো কোথায় পেলেন? এগুলো তো আমার না। এগুলো তোমারই। আমি জানতাম তুমি ঠিকই ফিরে আসবে, তাই আগে থেকে এগুলো আনিয়ে রেখেছিলাম। ও, যাও এবার চেঞ্জ করে নাও। একটা কথা বলবো? বলো। মাসাব ঋতুপর্ণার মুখটা নিজের হাতের আজলাই ধরে বলল, আমি জানি আমাকে কারা কিডন্যাপ করেছিল। আপনার শত্রু মাহরুফ খন্দকার আমাকে কিডন্যাপ করে, আমার সাথে বাজে ব্যবহার করে, আমাকে ছোঁয়ার চেষ্টা করে সে। তাই আমি তাকে মাথায় বাড়ি মেরে পালিয়ে যাই। বিশ্বাস করুন, আমি তাকে একটুও আমাকে ছুতে দেইনি। ঋতুপর্ণার কথা শুনে মাসাব ঋতুপর্ণাকে জড়িয়ে ধরল। ঋতুপর্ণা শুধু তার সন্তানকে না, নিজেকেও দুষ্ট লোকের থেকে হেফাজতে রেখেছে। তারপর বলল, আমি জানি এসব, আর মারুফ খন্দকার মরেনি, বেঁচে আছে। তুমি এসব নিয়ে আর ভেবো না। মুখে এগুলো বলে মনে মনে বলল, মরেনি, তবে আমি বাঁচতেও দেবো না বেশিক্ষণ। বলে ঋতুপর্ণার কপালে আবার চুমু এঁকে দিল। তারপর একটু নিচু হয়ে ঋতুপর্ণার পেট বরাবর মুখ করে বলল, এখানে কে আছে? আমার মাম্মা নাকি পাপা? ঋতুপর্ণার সাথে সাথে জবাব দিল, মাম্মা। মাসাব খুশি হলো ঋতুপর্ণার কথা শুনে। তারপর ঋতুপর্ণার পেটে কান পেতে পড়ল, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, এভাবে থাকলে তো আমার মাম্মার কষ্ট হবে। মাসাব বলতেই ঋতুপর্ণা গিয়ে একেবারে গোসল সেরে ফিরে এলো। তারপর মাসাবও গোসল সেরে নিল। ঋতুপর্ণার শাশুড়ি রুমে খাবার নিয়ে আসলো ঋতুপর্ণার জন্য। তারপর ঋতুপর্ণাকে নিজের হাতে খাইয়ে দিল। মাসাব গোসল সেরে বাইরে চলে গেছে কি একটা কাজ বলে। সন্ধ্যার একটু পরে ঋতুপর্ণার গ্রামের বাড়ি থেকে সবে এসে পৌঁছালো বাড়িতে। তারপর আবার এক দফা কান্নার আসর নামলো ঋতুপর্ণার মা। তবে ঋতুপর্ণা কেন জানি কান্না পাচ্ছে না। তার মনে হচ্ছে পালিয়ে সে ঠিকই করেছে। তার সন্তানের তো কিছুই হয়নি, তার তাতেই হবে। এ পর্যায়ে তার মস্তিষ্কে সন্তান কথাটি নাড়া দিল বেশ। সে ভাবলো সেও তো তাদের সন্তান, তাই জন্যই তো তারা এমন বাচ্চাদের মতো করে কাঁদছে। একই পরিস্থিতিতে যেমন ঋতুপর্ণা তার সন্তানের কথা ভেবেছে, ঠিক সেইভাবে তার শাশুড়ি মা আর তার মা তার কথা ভেবেছে। মায়েরও বুঝি এমনই হয়, সন্তানের জন্য সবকিছুর সাথে বাজি ধরতে পারে তারা। রাতের দিকে ঋতুপর্ণা তার ভাই বোনের সাথে গল্প করছিল। গল্প করতে করতে এক পর্যায়ে ঋতুপর্ণা শ্রেয়ান ও সেজুদিকে জিজ্ঞেস করলো, তোর বড় আপুর বেবি দেখেছিস? শেষ প্রশ্নটা সেজুদি শ্রেয়ানের উদ্দেশ্য করলো। তাতে সেও মাথা নাড়ল। তাতে ঋতুপর্ণা বলল, তাহলে কেউ আমার কথা রাখেনি? ঋতুপর্ণার মা এসে বলল, রাখবে তোর কথা সবাই। এবার যখন তুই গ্রামের বাড়িতে যাবি তখন তোর আপুকেও নিয়ে আসবো আমরা। এই কথা শুনে ঋতুপর্ণা খুশি হলো। ঋতুপর্ণা সবার আগের মতো সে হাসি খুশি ভাবে সবার সাথে মিশতে লাগলো। আর অন্যদিকে রাতের আধারে কারোর আর্তনাদের ধ্বনি মানুষের কানে পৌঁছাতে চাইল সাহায্যের জন্য। তবে তাকে মাঝপথে থামিয়ে দেওয়া হলো। ধ্বংসের এক উদ্দীপনায় মৃত্যুর প্রদীপ জ্বলে উঠল। আশাব তাদের কোম্পানির পেছনের গোডাউনে রয়েছে, আর তার সামনে চেয়ারে বাঁধা রয়েছে
মারুফ খন্দকার। মাসাবকে দেখে মারুফ খন্দকার কুৎসিত হেসে বলল, ঋতুপর্ণা বুঝতেও পারলো না আমি বেঁচে আছি। আমাকে খুন করেছে ভেবে এতদিন পালিয়ে পালিয়ে ছিল। বুঝতেও পারলো না ওর ওই নরম তুলতুলে হাতে আমি তো ধুর একটা মশাও মরবে না। বলে আবার কুৎসিতভাবে হেসে উঠল। সেই হাসি ধ্বনি সারা গোডাউন জুড়ে প্রতিধ্বনি তুলো। তারপর মাসাব রেগে গিয়ে গরম শিক দিয়ে মারুফ খন্দকারের মাথায় একটা বাড়ি মারল। তারপর হাতে কাঁধে উরুর ওপর সজোরে কয়েকটা বাড়ি মেরে পড়ল, তোর ওই নোংরা মুখে আমার স্ত্রীর নাম দিবি না জানোয়ার। এখন ভাব তুই কি করে বাঁচবি। আমার স্ত্রীর তুলতুলে হাত থেকে রেহাই পেলেও আমার শক্তপোক্ত হাত থেকে তুই রেহাই পাবি না। আজ তোকে আমি শেষ করেই তবে থামবো। বলে আরো কয়েকটা বাড়ি মেরে পড়ল। 14 শিকের ওপারে গিয়ে যার শিক্ষা হয় না তাকে আর 14 শিক নয়, গরম শিকের আঘাত দিয়ে সোজা করতে হয়, যা জীবন মনে রাখার মতো। তবে তুই এ যন্ত্রণা বেশি দিন মনে রাখার সুযোগ পাবি না, কারণ তার আগে আমি তোকে উপরে পাঠিয়ে দেব। জেনে না জেনে তোকে অনেক সুযোগ দিয়েছি, তবে তুই ঠিক হোসনি। তারপর একের পর এক বাড়ি মারতেই লাগলো উত্তপ্ত লোহার শিক দিয়ে। মারুফ খন্দকারের আলতোনাদ ছাড়া আর অন্য কিছু করার সুযোগ নেই। মারুফের সেই সঙ্গী সাথী তাদের মাসাফের লোকেরাই দেখে নিচ্ছে, আর মাসাফ মারুফকে দিয়ে নিজের রাগ মেটাচ্ছে। একটু একটু করে ঘটনা বলছে আর মারছে। তুই আমার স্ত্রীর গায়ে কলঙ্ক লাগাতে চেয়েছিলি তাই না? এখন তোর গায়ে কলঙ্ক কেন? কোনো দাগ লাগার মতো জায়গায় আমি রাখবো না। তোকে আঘাত করতে শরীরের একটা জায়গাও বাদ রাখবো না। আজ পর্যন্ত তুই যতজনকে নিজের কাজে ব্যবহার করার পর হত্যা করেছিস, যে সব মেয়েদের কলঙ্কিত করে মেরে ফেলেছিস, তাদের চেয়েও বেশি যন্ত্রণা দিয়ে তোকে মারবো। মার খেতে খেতে এক সময় মারুফ খন্দকার নিস্তেজ হয়ে গেল। মাসুফও ক্লান্ত হয়ে গেল মারতে মারতে। মারুফ খন্দকারের পুরো শরীর থেকে চামড়া ঝলসে শিকের সাথে উঠে গেল কিছুটা। পুরো শরীর লাল কালো দাগে ভরে গেল। নিঃশংস দেখাচ্ছে মারুফ খন্দকারকে। মাসাফেরও ঘেমে নিয়ে শরীর থেকে বিচ্ছিরি গন্ধ বের হতে লাগলো। তারপর সে তার লোকেদের মারুফ খন্দকারের বাকি ব্যবস্থা করতে বলে সেখান থেকে বেরিয়ে গেল। মাসাফের আদেশে সব লোকেরা কিছু উত্তপ্ত শিকের উপর সবাইকে শুয়ে দিল। তারপর আস্তে আস্তে সবার প্রাণ পাখি উড়ে পালালো। উত্তপ্ত লোহার শিককে আরো উত্তপ্ত করতে নিচে আগুন জ্বলছে। সে আগুন একটা সময় সবাইকে পুড়িয়ে ছাই করে দিল। পৃথিবী থেকে নিঃশেষ হয়ে গেল কিছু নরপশু। মাসাব বাড়ি ফেরার আগে ভালো করে গোসল করে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। সে চায় না কোনো নোংরা লোকের ছায় ঋতুপর্ণা বা তার সন্তানের গায়ে লাগুক। মাসাব ড্রয়িং রুমে আসতেই তার মা বলল, ঋতুপর্ণাকে আমি খাইয়ে দিয়েছি, তুই ফ্রেশ হয়ে ডিনার করে নে। মাসাব আচ্ছে বলে রুমে যেতে নিল। তারপর রুমে ঢোকার আগে ভালো করে একবার নিজের গায়ের গন্ধ শুকে নিল। বোঝার চেষ্টা করলো কোনো পোড়া গন্ধ গায়ে আছে নাকি। তারপর রুমে গিয়ে কোনো রিস্ক নেবে না ভেবে শরীরে পারফিউম স্প্রে করলো। তারপর আস্তে আস্তে ঋতুপর্ণার দিকে এগিয়ে গেল। সে হারিয়ে যাওয়া দিনের মতো আজও ঋতুপর্ণার পেটে মোচড় দিল। ঋতুপর্ণা মুখে হাত চিপে দ্রুত ওয়াশরুমে যেতে চাইল, তবে শরীর ভারী হওয়ার কারণেই কিছুতেই সুবিধা করতে পারল না। মাসাবি অধৈর্য হয়ে পড়ল ঋতুপর্ণার জন্য। সে নিজেই ঋতুপর্ণাকে নিয়ে ওয়াশরুমে গেল। এতে ঋতুপর্ণার অবস্থা আরো বেগতিক হলো। এখন আর ঋতুপর্ণার শরীরে সেই পূর্বের মতো ধাক্কা দেওয়ার শক্তি নেই। তাই সে কোনো রকমে মাসাবকে বলল, পারফিউমের গন্ধ আমি নিতে পারি না, প্লিজ সরে যান, না হয় গন্ধওয়ালা কাপড় চেঞ্জ করে আসুন। ঋতুপর্ণার এইটুকু বলতেই যেন জান পেরিয়ে গেল। মাসাব ঋতুপর্ণার কথা শুনে রুমে গিয়ে তাড়াতাড়ি গায়ের শার্ট খুলে বেলকুনি দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। তারপর আবার ঋতুপর্ণার কাছে গিয়ে পৌঁছালো। তারপর ঋতুপর্ণা ফ্রেশ হয়ে রুমে আসলো। ডিনারে যা কিছু পেটে গিয়েছিল সব যেন বের হয়ে গেল। ঋতুপর্ণার শাশুড়ি তখন রুমে আসলো মাসাবকে খেতে ডাকতে। এসে দেখলো ঋতুপর্ণার এই অবস্থা। ঋতুপর্ণার শাশুড়ি বুঝতে পারছে না ঋতুপর্ণাকে কি খাওয়ানো উচিত বা ঋতুপর্ণা কি খেতে ভালোবাসে এখন, কারণ প্রেগনেন্সির আগে এরপরে ঋতুপর্ণার ভালো লাগা চেঞ্জ হয়ে গেছে। তারপর ঋতুপর্ণাকে আর কিছুই খাওয়াতে পারলো না। অবশেষে ঋতুপর্ণার শাশুড়ি বলল রাতে ক্ষুধা পেলে ডেকে দিতে, তখন খাবার গরম করে দেবে। তারপর আর কি করবে, মাসাব একাই খেয়ে নিল। রাতে একসাথে শুয়ে আছে মাসাব আর ঋতুপর্ণা। মাসাব তাকে জড়িয়ে রেখেছে, তবে পূর্বে নাই শক্ত করে নয়, একদম নরম করে ধরে রেখেছে, তার সন্তান যেন একটু ব্যথা না পায়। তারপর ঋতুপর্ণার কানের কাছে মুখ নিয়ে বলল, জানো এই দিনগুলো নিয়ে আমার কত স্বপ্ন ছিল, আমার হাজারো কল্পনা ছিল দিনগুলো নিয়ে।
আমি আমার সন্তানকে প্রতি মুহূর্তে অনুভব করতে চাই। বলে বিছানায় উঠে বসলো। তারপর ঋতুপর্ণা ঢিলা ফ্রকটা পেট থেকে তুলতে চাইল, তবে ঋতুপর্ণা তাতে বাধা দিয়ে বলল, কি করছেন? এমন করবেন না প্লিজ। কেন, কি সমস্যা? আমি তো শুধু আমার সন্তানকে আদর করতে চাইছি, আর কিছু তো না। এখন কিভাবে আদর করবেন? ও তো এখনো পৃথিবীতে আসেনি। আসলে না হয় তারপর আদর করবেন। চুপ করে দেখো আমি কিভাবে আদর করি। বলে আবারও মাসাব ঋতুপর্ণার পেটের উপর থেকে কাপড় সরাতে গেলে ঋতুপর্ণা বাধা দেয়। তারপর বলে, আমি অনেক কুৎসিত হয়ে গেছি, এখন আমাকে দেখতে হবে না। মানে কুৎসিত কেন হতে যাবে তুমি? জানি না, তবে এটুকু জানি আমাকে একবার দেখলে আপনি আর কাছে আসবেন না। তোমাকে দেখলে মানে? তোমাকে তো দেখছি আমি আমার সামনেই। বলে জোর করে ঋতুপর্ণার পেটের উপরে কাপড়টা সরালো। ঋতুপর্ণা তা বুঝতে পেরে চোখ জোড়া খিচে বন্ধ করে রইল। তারপর সে নিজের পেটে মাসাপের ঠোঁটে ছোঁয়া পেয়ে চোখ জোড়া মেলে ধরল। মাসাপ ডিম লাইটের আপচালোয় দেখতে পেল ঋতুপর্ণার পেটের কুৎসিত রূপ। তারপর বুঝতে পারল এ কারণে ঋতুপর্ণা এতক্ষণ বাধা দিচ্ছিল। ঋতুপর্ণার পেটের চামড়া প্রসারিত হওয়ার সময় গ্রীষ্মের ফাটলে দৃশ্যে নাই সাদা কালো ধাদের মতো দেখতে হয়েছে, যা দেখতে খুবই বাজে দেখাচ্ছে। তাই মাসাব আবারও কয়েকটা চুমু খেলো ঋতুপর্ণার পেটে। এটা বোঝাতে যে সে কখনোই ঋতুপর্ণার কাছে আসা থেকে বিরত থাকবে না। ঋতুপর্ণা মাসাবের এই ব্যবহারে অধিক পরিমাণে খুশি হলো। তারপর আবার ভাবলো অন্ধকারে না দেখে কি চুমু দিল। তাই মাসাবকে জিজ্ঞেস করলো, আপনি কি আন্দাজে চুমু দিয়েছেন? মানে? আপনি কি না দেখে চুমু দিয়েছেন? না দেখে দিব কেন, দেখেই দিয়েছি। এমনি জিজ্ঞেস করছিলাম। ঋতুপর্ণার কথায় মাসাব তার পাশে শুয়ে আলতো করে জড়িয়ে ধরে বলল, তুমি আমার বসন্তের প্রেম নও, যে বসন্ত চলে গেলে প্রেমও সুবিধাবাদীর মতো পালাবে। তুমি তো আমার উত্তপ্ত রোদ্দুরের সঙ্গী, গ্রীষ্মের প্রেম, হিম পড়া কনকনে ঠান্ডার সঙ্গী, শীতের প্রেম, ফোঁটা ফোঁটা বৃষ্টির সাথে বজ্রপাতের তীব্র আওয়াজের সঙ্গী, বর্ষাকালের প্রেম। আমি যেখানেই যাই না কেন সে প্রেম কখনোই আমাকে ছাড়বে না। উত্তপ্ত রোদ্দুরের মতো, কনকনে শীতের হিমের মতো, আর ফোঁটা ফোঁটা বৃষ্টির মতো সে আজীবন আমার পিছু করবে। মাসাপের প্রতিটি ফিসফিস করে বলা কথা যেন ঋতুপর্ণার রন্ধে রন্ধে শিহরণ জাগিয়ে দিল। সে কোনো কথাই আর মুখে আওড়াতে পারল না। সে তো ভেবেছিল মাসাব তাকে ঘৃণা করবে, তবে মাসাব তাকে ভুল প্রমাণ করে দিল। ঋতুপর্ণা বোধহয় এখন ভাবে বারবার ভুল প্রমাণিত হলে খুশি হবে। খুশিতে তার চোখ দুটো চিকচিক করতে লাগলো। তারপর মাসাব আবারও আরেকটু হেসে বলল, বুঝলে মেয়ে, এই প্রেম ফুরাবার নয়, এই প্রেম হারাবার নয়। জনম জনম পর দুজনের কাছে আসার কারণ এই প্রেম। জনম জনম ধরে একে অপরকে ভালোবাসার জন্য এই প্রেম। বলে আবারও জড়িয়ে নিল ঋতুপর্ণাকে। রাতটা পার হয়ে গেল স্বামী স্ত্রীর একে অপরকে আলিঙ্গন করে। পরদিন সকালে আবার ঋতুপর্ণাকে নিয়ে টিভিতে নিউজ দেখা গেল। সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ঋতুপর্ণাকে কিডন্যাপ করা হয়েছে সব উল্লেখ করা হয়েছে। এমনকি ঋতুপর্ণার উপর যে মিথ্যা কলঙ্কের দাগ দেওয়া হয়েছে সেটাও ক্লিয়ার করে বলা হয়েছে। শুধু একটা নিউজ চ্যানেলে নয়, প্রতিটি নিউজ চ্যানেলে পুরো সকাল জুড়ে একই নিউজ দেখা গেল। সকালে ঋতুপর্ণা জোর করে নিচে নামলো। সেখানে সবাই বসে গল্প করছিল। দাদিমা, দাদু, মাসাপের দাদু, ঋতুপর্ণার বাবা, শ্বশুর সবাই সেখানেই আছে। মাসাপ ঋতুপর্ণার সাথে সাথে নিচে নামলো। তখন দাদিমা তাদের আর ঋতুপর্ণার কথা বলছিল। তাদের ছেলেমেয়েরা আলাদা থাকে, আর তারপরে ঋতুপর্ণাকে পায় তারা। ঋতুপর্ণাকে তারা অনেক বুঝিয়েছে বাড়ি ফিরে আসতে, তবে সে আসেনি। সে নাকি তাদের খেয়াল রাখার কথা বলেই থেকে গেছে। এই কথা শুনে এক পর্যায়ে মাসাপ বলল, একজন অসুস্থ মানুষ কি করে দুজনে খেয়াল রাখবে? মাসাপের এই কথা শুনে ঋতুপর্ণা রেখে কি বলল, আমি অসুস্থ না, আমাকে মোটেও অসুস্থ বলবেন না। অসুস্থ না তাহলে কি? মাসাপের কথা শুনে দাদু উত্তর দিল, অমন কথা বলো না নাতজামাই, আমাদের ঋতুপর্ণা বউ কিন্তু খুব রেগে যাবে। বলে হেসে দিল। দাদিমাও সাথে সাথে হেসে দিল। মাসাপ কারণ জানতে চাইলে তিনি ঋতুপর্ণা থেকে জেনে নিতে বলেন। মাসাপ তা শুনে ঋতুপর্ণার দিকে তাকালো। ঋতুপর্ণা তখন উঠে কিচেনে চলে গেল। কিচেনে গিয়ে দেখলো দুই বেন গল্প করছে আর রান্না করছে। সে সেখানে যেতেই ঋতুপর্ণার শাশুড়ি বলল, কিছু লাগবে আমাকে বলতে পারিস, রুমে পাঠিয়ে দিব। আমার কিছু লাগবে না, তোমাদের যত সব রুমে বন্দি রাখার ধান্দা। ঋতুপর্ণার কথা শুনে তার মা ও শাশুড়ি দুজনেই হেসে দিল। তারপর তার মা বলল, এভাবে বলতে নেই মা, এখন একটু মেনে গুনে চলতে হয়। আমি জানি কতটা মানতে হয়। এবার বলো আমার
বাসার টুল কোথায়? শেষের কথা সে শাশুড়ির উদ্দেশ্যে বলল। সাথে সাথে ঋতুপর্ণার শাশুড়ি একজন কাজের লোককে বলে ঋতুপর্ণার জন্য টুল এনে দিল। তারপর ঋতুপর্ণা সেই টুলের উপর বসে আবারও পড়ল। এবার বলো কি কি রান্না হয়েছে? ঋতুপর্ণার এমন আচরণে ঋতুপর্ণার শাশুড়ি তার দিকে একইভাবে চেয়ে রইল। ঋতুপর্ণার শাশুড়িকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হলো মামনি, এমন করে তাকিয়ে আছো কেন? আমার তো খিদে পেয়েছে। না, দেখছিলাম তোকে, তুই এখনো ঠিক সেই আগের মতোই আছিস। আমার কি বদলে যাওয়ার কথা ছিল নাকি? না, তবে এতদিন কাছে ছিলি না তো, তাই মনে হয় আমি হয়তো আর আগের ঋতুপর্ণাকে ফিরে পাবো না। তা তুমি ঠিকই বলেছ, ও যত বড় হচ্ছে আমি মনে হচ্ছে তত বদলে যাচ্ছি। ঋতুপর্ণা নিজের পেটের দিকে ইশারা করে বলল। তা দেখে ঋতুপর্ণার মা ও শাশুড়ি হেসে দিল। ঋতুপর্ণা আবারও বলল, ও যখন পৃথিবীতে আসবে তখন ওকে আমি আম্মুর কাছে দিয়ে দিব, তারপর আবার আমি আগের মতো হয়ে যাব। কেন তুই ওকে তোর আম্মুর কাছে দিবি কেন? আরে তোমার কাছে তো আমি থাকবো, আর আম্মু ভালো বাচ্চা পালতে পারে। আমাকে, শ্রেয়ান, সেজুতিকে তো ছোটকাল থেকে পালতে দেখেছি, কিন্তু তুমি ভালো পারো কিনা সেটা তো আমি জানি না। ঋতুপর্ণার কথা শুনে তার শাশুড়ি কাজ করতে করতে ঠ্যাস মেরে বলল, না, তা পারবো কেন? তোর যে বর আর তোর বরের ছোট ভাই, তাদের তো আমি নর্দমা থেকে রেডিমেড তুলে এনেছিলাম। আমি এসব বাচ্চা দেখাশোনা করতে পারবো কি করে? সেটা আমি কি করে জানবো? আমি কি তখন ছিলাম নাকি? এরপর ঋতুপর্ণা আরো কিছু বলতে যাবে, তার আগে তার মা তাকে থামিয়ে দিয়ে বলল, এত কথা একসাথে বলতে নেই এ সময়, ক্লান্ত হয়ে পড়বি। বলতে বলতে তার শাশুড়ি অনেক পদের খাবার এনে তার সামনে দিল। তবে ঋতুপর্ণা প্রত্যেকটা আইটেম দেখেই নাক সিটকাল। কিছু তার পছন্দ হচ্ছে না, তাই তার শাশুড়ি জিজ্ঞেস করলো সে কি খেতে চায়। উত্তরে ঋতুপর্ণা বলল সে ঝাল ঝাল কিছু খেতে চায়, সবজি জাতীয় কিছু। তারপর একটু বসে সে কিচেন থেকে বেরিয়ে গেল। তারপর একা একা সিঁড়ি বেয়ে রুমে চলে গেল। ঋতুপর্ণা রুমে যেতেই মাসাব তেড়ে এসে বলল, আজকে আর নিচে যাওয়ার দরকার নেই। মাসাবের কথা শুনে ঋতুপর্ণা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে বলল, আপনি আজকে অফিস যাননি? না, কেন? আজ থেকে পুরোটা সময় আমি আমার বউয়ের আশেপাশে থাকবো, তাই। ও। ঋতুপর্ণা ও মাসাবের মান অভিমান যেন এখনো কমেনি। রাতে ঋতুপর্ণা জেগে গেলে মাসাবকে ডাকে না। মাসাব প্রথম রাত্রির দিকে জেগে থাকলেও শেষ রাত্রির দিকে ঘুমিয়ে পড়ে, তাই ঋতুপর্ণার সাথে আর উঠতে পারে না। পরের দিন ঋতু জয়ন্তী আসে ঋতুপর্ণাকে দেখতে। তারপর বেশ কিছু রাত কেটে যায়। একদিন রাতে হঠাৎ ঋতুপর্ণার পেটে তীব্র ব্যথা অনুভব করে। অসহনীয় ব্যথা সহ্য করতে না পেরে সে সব মান অভিমান ভুলে মাসাবকে ডাকে। মাসাব তখন ঘুমিয়েছিল। ঋতুপর্ণা ডাকতে সাথে সাথে উঠে গেল। ঘুম ভেঙে এই অবস্থা দেখে মাসাবের খানিকক্ষণ মাথা কাজ করলো না। তারপর যখন সম্বিত ফিরে তখনই সেই রাতে ঋতুপর্ণাকে নিয়ে সবাই হাসপাতালে চলে যায়। ঋতুপর্ণার অবস্থা খুবই খারাপ। ঋতুপর্ণা আগে থেকেই প্রচণ্ড দুর্বল, যার কারণে মা এবং বাচ্চা দুজনেরই ক্রিটিক্যাল অবস্থা। মাসাব এই কথা শুনে ওটির সামনের বেঞ্চে বসে পড়ে। তীর এসে তরি ডুবে যাওয়ার ভয় হচ্ছে তার। সবকিছু পেয়ে আবাসে হারিয়ে ফেলবে না তো 6 বছর পর। দিনটি শুক্রবার। মাসাব দুপুরে তার মেয়েকে নিয়ে ঘুমিয়েছিল, কিন্তু বিকালে ঘুম থেকে উঠে আর তাকে পেল না। তাই সারা বাড়ি খুঁজতে লাগলো। মেয়ের নাম পূর্ণিমা, ডাক নাম পূর্ণা, ঋতুপূর্ণা। আর মাসাবের মেয়ে যেন নিজের নামেরই প্রতিফলন ঘটায় সবসময়। রূপে গুণে কথাতে কেউ তাকে টলাতে পারে না। পূর্ণা, পূর্ণা মাম্মা, মামার কোথায় তুমি? বার কয়েক ডাকার পরও মাসাব পূর্ণকে কোথাও খুঁজে পেল না, তাই কিচেনে চলে গেল। ঋতুপর্ণা, পূর্ণা কোথায়? আমি কি করে বলবো? তুমিই জানো। ও তো আমার সাথেই ঘুমিয়েছিল, তাহলে ওকে না পাওয়ার দায়িত্ব আমার হতে পারে না। বাইরে বৃষ্টি হচ্ছে। ঋতুপর্ণা খিচুড়ি রান্না করছে। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে তার থেকে। মাসাব সেটাতে তেমন গুরুত্ব না দিয়ে আবারও মেয়েকে খোঁজা শুরু করলো। আপাতত এটাই ইম্পর্টেন্ট বেশি। মাসাব সারা বাড়ি খুঁজেও পূর্ণাকে কোথাও পেল না। তারপর কি যেন একটা ভেবে ছাদে চলে গেল। ছাদে যেতেই কাঙ্ক্ষিত বাচ্চার দেখা পাওয়া গেল। পূর্ণা এক একা বৃষ্টির ভিতর লাফাচ্ছে। পরনে তার টপ স্কার্টের উপর একটা বড় ওড়না শাড়ির মতো করে পরা। মাসাবের ওড়নাটা দেখে চিনতে অসুবিধা হলো না, এটা ঋতুপর্ণার ওড়না। তার মেয়ে সবসময় মায়ের ওড়না গহনা শাড়ি নিয়ে টানটানি করে, এটা নতুন কিছু না। তাকে যত ভালো কিছুই দেওয়া হোক না কেন, সে মায়ের জিনিসগুলো দেখবে আর বলবে পাপ্পা তাকে পচা জিনিস এনে দিয়েছে, আর তার মাম্মাকে তার পাপ্পা ভালো ভালো জিনিস এনে দেয়। এই তো
কিছুদিন আগে পূর্ণা ঋতুপর্ণা নপুনে কস্টেপ লাগিয়ে ছোট করে পড়েছে, পরে পুরো বাড়ি ঘুরে বেরিয়েছে। মাম্মামের জিনিসই নাকি পেস্ট। মাসরাফ পূর্ণাকে নিয়ে রুমে চলে আসলো, তারপর তার গা থেকে ওড়না খুলে নিয়ে টাওয়াল দিয়ে মাথা মোছাতে লাগলো। তারপর হুঙ্কার ছেড়ে ঋতুপর্ণাকে ডাক দিল। ততক্ষণে পূর্ণা একেই চেঞ্জ করে নিয়েছে। ঋতুপর্ণা রুমে আসতেই মাসরাফ বকাবকি শুরু করে দিল ঋতুপর্ণাকে, কেন সে পূর্ণাকে দেখে রাখিনি। তখন ঋতুপর্ণা ছাড় দিল না, সে বলল মাসরাফ কেন দেখে রাখিনি। দুজনের মাঝে লেগে গেল তুমুল ঝগড়া। তা দেখে পূর্ণার খুশির অন্ত নেই, সে খিলখিল করে হাসতে লাগলো। তা দেখে দুজনেরই ঝগড়া থেমে গেল। মাসরাফ তখন মেয়ের হাসির 12টা বাজাতে ইচ্ছে করে ঋতুপর্ণাকে কাছে টেনে নিল, তারপর ঋতুপর্ণার কপালে চুমু খেতে নিলে ঠিক তখনই পূর্ণা গিয়ে তাদের মাঝখানে দাঁড়িয়ে বাধা দিয়ে মাসরাফকে বলল, এর কথা শুনে ঋতুপর্ণার রাগ হয়ে গেল। মাসরাফ মেয়েকে কোলে তুলে নিয়ে এটা সেটা বলতে লাগলো, আর ঋতুপর্ণা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রাগে। ঠিক তখনই নিজের কপালে সে কারোর ঠোঁটে ছোঁয়া পেল। মাসরাফ চুমু দিয়েছে। মেয়েকে জড়িয়ে ধরে কোলে নিয়ে মেয়ের মুখটা পেছনের দিকে রেখে বউকে জমি খেল সে। তারপর চোখের ইশারায় ঋতুপর্ণাকে বোঝালো প্রথম চুমুটা সবসময়ের মতো আজও তার জন্য বদ্ধ। তারপর ঋতুপর্ণার থেকে দূরে সরে গিয়ে পূর্ণার কপালে অনেকগুলো চুমু খেলো। পূর্ণা খুশি হয়ে মাসরাফের গলা জড়িয়ে ধরল। তারপর ঋতুপর্ণা লাজুক হেসে রুম থেকে বেরিয়ে গেল। মনে মনে মেয়েকে কয়েকবার বেইমানও বলল, কিনা সহ্য করেছে সে মেয়ের জন্য। এখন কিনা সেই মেয়েটাকে সবসময় কোণঠাসা করা শুরু করে। রাতে যখন মাসরাফ ঋতুপর্ণাকে জড়িয়ে ধরে, তখন কুচুটি বুড়ি পূর্ণা গিয়ে মাঝখানটা দখল করে নেয়, আর পূর্ণা ঘুমানোর আগ পর্যন্ত ঋতুপর্ণার জায়গা হয় বিছানার এক প্রান্তে। শিল্পী একটা রেস্টুরেন্টে বসেছিল, বৃষ্টি হয় আর বের হয়নি, সেখানে অপেক্ষা করতে লাগলো। তখনই হঠাৎ সেখানে তনয় আসলো। তারপর শিল্পিয়ার সাথে কিছু কথা বলল, ভালো মন্দ জিজ্ঞেস করলো, তবে শিল্পিয়া আগ বাড়িয়ে কোনো কথা বললো না। একই রাস্তায় এখন তাদের প্রায় দেখা হয়, মাঝে মাঝে কথা হয়, আবার হয় না। কথা বলতে বলতে একটা সময় তনয় বলল, তনয়ের কথা শুনে শিল্পিয়া চুপ করে রইল। কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, এই সেম কথাটা আমারও কাউকে বলতে ইচ্ছে করে, তবে সুযোগ পাই না বলার। শিল্পিয়ার কথা শুনে তনয় তার হাত জোড়া নিজের হাতের মুঠোয় পুড়ে পড়ল। হয়তো না, আমি এমনই তোমার জীবনের সাথে নিজেকে জড়িয়ে তোমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছি, আর কিছু কেড়ে নিতে পারবো না। ক্ষমা করে দাও আমায়। আমিও ঠিক তোমার মতন, আমি তোমাকে ভালোবাসি না জেনেও তুমি যেমন শুধু আমাকে ভালোবাসো, আমিও তেমন তাকে ভালোবাসি। আমি তার নিজের জীবনের সাথে কাউকে জড়াতে চাই না। ভালো থেকো তুমি, আমি আসি। বলে শিল্পিয়া বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল রেস্টুরেন্ট থেকে। বৃষ্টির মধ্যে কাঁদলে অন্তত কেউ দেখতে পাবে না। তারপর মনে মনে বলতে লাগলো, ভুল করেও ভুলবো না তোমায়, আমার প্রিয় অতীত। এক অপূর্ণতা, এক বুক বিষণ্ণতাকে নিয়ে সে গন্তব্যহীনা চলতে লাগলো। এক একজনের ভালোবাসা এক এক রকম, হয়তো তারা অন্যদের থেকে খানিকটা ব্যতিক্রম। কয়েকদিন পর পূর্ণার স্কুলে এক্সাম, তাই সকাল সকাল মাসরাফ ও ঋতুপর্ণা মেয়েকে নিয়ে বের হচ্ছে। পূর্ণার সকালে নিচে নেমেই ফ্রিজের দিকে এগিয়ে গেল। তারপর তার দাদিকেই বলল, এনেছে, কিন্তু ঠান্ডা অবস্থায় খেলে তো তোমারই অসুখ করবে। এই কথা বলতে ঋতুপর্ণার শাশুড়ি পূর্ণাকে কয়েকটা মিষ্টি এনে দিল। পূর্ণা সেই মিষ্টিগুলো ভালো করে পরখ করে নিল, তারপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখে বলল, বলেই মুখ সিটকালো সে। তা দেখে সিমরান এসে পড়ল, আর চুপি চুপি পূর্ণার কানে কানে বলল। সিমরানের কথা শুনে পূর্ণা খুশি হয়ে গেল। তারপর বলল, বলেই মন মাতানো এক হাসি উপহার দিল সবাইকে। সিমরান আর আবির এখনো সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, তবে পূর্ণা তাদের সন্তানের অভাব অনেকখানি পূর্ণ করে দেয়। কাকাই আর কাকিমা তার আবদারের অন্যতম উৎস। তারপর সিমরান পূর্ণাকে বলল, বলে পূর্ণা তার দাদির কাছে চলে যায়। গিয়ে বলে,
ঋতুপর্ণার শাশুড়ি পূর্ণার থুতনিতে হাতের সাহায্যে চুমু এঁকে দিয়ে পড়ল, ঠিক আছে, দোয়া দিলাম, দেখবে সব কমন আসবে। কেন, তোমাকেই তো দিলাম দোয়া। কেন? বলে হি হি করে হাসতে লাগলো। তা দেখে অন্যরাও হেসে দিল। আর মাসাব একটু দূরে গিয়ে মনে মনে পড়ল, পুরোই মায়ের জেরক্স কপি। না, মায়ের থেকে মেয়ে একটু বেশি। আমি না হয় কোনো রকমে ঋতুপর্ণাকে সামলে নিয়েছি, আর একে কে ভবিষ্যতে কিভাবে সামলাবে ভাবতেই আমার প্রেশার হাই হয়ে যাচ্ছে। অবশ্য যে সামলাবে তার হাল আমার মেয়ে নিশ্চয়ই আমার থেকে বেশি দফা করেই ছাড়বে। সমবেদনা তার জন্য যে ভবিষ্যতে আমার মেয়েকে বিয়ে করবে। হ্যালো গাইস, আমি মুন্না, প্রেমের কথা চ্যানেলের অ্যাডমিন। ঋতুপর্ণা গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সবসময় চেষ্টা করি ভালো গল্প দেওয়ার জন্য। আজ রাত 9টা বাজে নতুন গল্প আসবে। তাছাড়া আমাদের চ্যানেলে প্রতিদিন বিকাল 3টা এবং রাত 9টা বাজে ভিডিও পাবেন। আর একটা কথা আপনাদের বলি, আপনারা যদি ভিডিওগুলোতে লাইক কমেন্ট করেন তাহলে আমাদের ভিডিও দিতে আগ্রহ বাড়ে। আজকের জন্য বিদায়। রাত 9টা বাজে নতুন ভিডিও আসবে। ধন্যবাদ।